আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমাদের প্রথম পড়াশোনার ক্লাস, মানে গণিতের ইংরেজির ক্লাস তো শুরু হয়ে গেছে। আজকে আমরা পড়বো হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। সো পার্সেন্টেজ কি জিনিস এটা মোটামুটি আমরা সবাই জানি, যে পার্সেন্টেজের হিসাব কিভাবে করতে হয়, ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এখানে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আলোচনা করার চেষ্টা করব, দেন প্রশ্ন সমাধানের দিকে চলে যাব। ঠিক আছে, আজকে বোধহয় 21-22টা বা 22-23টার মতো প্রশ্ন আছে। ঠিক আছে, একটু ধৈর্য ধরবেন। ঠিক আছে, একটা গাড়ি ছাড়ার পরে সেটা 60 কিলোমিটার বেগে চলে না, একটু ধৈর্য ধরতে হবে। আমি তো সবেমাত্র ক্লাস শুরু করলাম, সো ক্লাস শুরুতেই যদি আমি একদম চিল্লাপাল্লা করে একাকার করে দেই, তাহলে তো কিছুই বুঝবেন না। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, আমি ক্লাস নেওয়ার ফর্মে যাই, ক্লাস শুরু করি, তারপরে এমনিতেই সমস্ত কথা বুঝতে পারবেন। ঠিক আছে, সাউন্ড কম না, সাউন্ড যথেষ্ট আছে। আপনারা আপনাদের ডিভাইসের সাউন্ড একটু চেক করেন, যে আপনার ডিভাইসের ভলিউম কি ঠিক আছে নাকি ঠিক নাই। আপনি আপনার ডিভাইসটা একটু চেক করেন দয়া করে। আমি যথেষ্ট জোরে কথা বলতেছি, মানে কথা স্পষ্ট শোনা যাবে এমনভাবে আমি কথা বলতেছি। ঠিক আছে, দেখেন পার্সেন্টেজে যে বিষয়গুলো আমাদেরকে সবচেয়ে বেশি আহ, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশে যদিও এখন ওইভাবে ওইরকম কোনো প্রশ্ন হয় না, তারপরেও আমি প্রথম ওরিয়েন্টেশনের দিনে বলছিলাম যে পার্সেন্টেজ ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালু এবং ফ্র্যাকশনাল ভ্যালু, পার্সেন্টেজ ভ্যালু, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই জিনিসগুলো না বোঝেন, না জানেন, তাহলে পার্সেন্টেজ কেন, পুরো অ্যারিথমেটিক চ্যাপ্টারটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। দেখেন, পার্সেন্টেজ অধ্যায়ে যেই ডেটাগুলো ব্যবহার হয়, যেই সংখ্যাগুলো ব্যবহার হয়, কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো যে কোন কোন সংখ্যা এখানে ব্যবহার হচ্ছে। তো সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার হয় আমরা সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, যে এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে বা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে ক্যালকুলেশনটা আমার ইজি হয়ে যাবে। দেখেন, পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, সবাই জানি। পার্সেন্টেজের সব কিছু শুরুই হবে 100 থেকে। পার্সেন্টেজের সব কিছু শুরুই হবে 100 থেকে, অর্থাৎ এই অধ্যায়টার যেই বেস, ফাউন্ডেশন যেটা, এই ফাউন্ডেশনটাই হচ্ছে আমার 100। ওকে, অর্থাৎ যে কোনো কিছুরই হিসাব করব আমরা 100-র উপরে। 100-র সাপেক্ষে কত হচ্ছে, এই হিসাবটা আমাদেরকে বের করে দিতে হবে। সো আমরা এই যে পার্সেন্টেজ অধ্যায়ে আগে বিভিন্ন জায়গায় যখন করতাম, তখন এক্স ধরতাম, ওয়াই ধরতাম, এ ধরতাম, বি ধরতাম। আমরা খুব বেশি ঠেকায় না পড়লে আমরা এক্স ওয়াই জেড ধরবো না। আমাদের যদি কোথাও কোনো কিছু ধরে নেওয়ার দরকার পড়ে, যে ধরি এইটা এত হবে, ওইটা এত হবে, আমরা সেই জায়গাগুলোতে কি করব, সেটাকে 100 ধরে হিসাব করব। 100 ধরে হিসাব করলে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। এবং যত বড় সংখ্যায় আসুক না কেন, আমাদের চেষ্টা থাকবে যে সংখ্যাগুলোকে যেন আমরা ছোট করে হিসাব করতে পারি। ঠিক আছে, কারণ পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। এখন আসেন, এখানে যেই সংখ্যাগুলো বারবার ব্যবহার হবে, বারবার আসবে, এগুলোর মধ্যে একটা সংখ্যা হচ্ছে আমার 5%। এই 5%কে আমরা কিভাবে লিখি? এই 5%কে আমরা লিখি হচ্ছে 5/100, এইভাবে। তারপরে এই যে 5/100, এটা কাটাকাটি করে আমরা এটাকে কত লিখতে পারি? 1/20 লিখতে পারি। তাহলে আমি বলতেই পারি যে এই যে 5% সমান সমানই কত? 1/20। অর্থাৎ যেইটা 5% সেটাই হচ্ছে আমার 1/20। সো আমি এই ভ্যালুগুলো মাথায় রাখার কথা বলতেছি, যে যেখানে 5% থাকবে সেখানে মাথায় এইটাও ক্লিক করতে হবে যে 1/20 নামেও কোনো একটা কিছু আছে, কারণ 5%-এর মানে কত? 1/20। তারপরে দেখেন, আমরা পাবো 10%। এই 10% মানে কি? সেম ভাবে 10%কে আমরা কিভাবে লিখতে পারি? আপনি বলবেন যে ভাইয়া 10%কে লেখা যায় হচ্ছে
10/100 এইভাবে। তারপরে শূন্য দুইটা কেটে দিলে এটা কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাইয়া এটা 1/10 হয়ে যাবে। তার মানে 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10। ঠিক সেম ভাবে আরেকটা ভ্যালু সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে 15%। 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/20। ঠিক আছে। তারপরে হচ্ছে 20%। 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5। তারপরে হচ্ছে 25%। 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/4। তারপরে হচ্ছে 30%। 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/10। 40%। 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/5। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার 50%। 50%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/2। তারপরে হচ্ছে 60%। 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 3/5। 75%। 75%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/4। 80%। 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 4/5। ঠিক আছে। 90% কালো ভদ্রে লাগবে। 90%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 9/10। ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় না রাখলে পুরো অ্যারিথমেটিক চ্যাপ্টার আজকের দিন পর্যন্ত যত কঠিন লাগছে পরবর্তীতেও এত কঠিনই লাগবে। ঠিক আছে। কারণ এই ভ্যালুগুলো দিয়ে আপনি অনেক জায়গা আছে যেখানে হিসাব করতে পারবেন না বা হিসাব করতে গেলে আটকে যাবেন। ঠিক আছে। যেমন এই যে আমাদের প্রায় আসে যে 33.33%, এই 33.33% মানে হচ্ছে 1/3। ঠিক আছে। 14 সমস্ত 2/7%, এটা মানে হচ্ছে 1/7। ঠিক আছে। 66 সমস্ত 2/3%, এটা মানে হচ্ছে 2/3। তারপর হচ্ছে এই যে 12.5%, এটা মানে হচ্ছে 1/8। 37.5%, এইটা মানে হচ্ছে 3/8। ঠিক আছে। 87.5%, এটা মানে হচ্ছে 7/8। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো কি করতে হবে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে হিসাব সুবিধার হবে, হিসাব সহজ হবে। হিসাবকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করা লাগবে না। এখন কথা হচ্ছে যে ভাই এগুলো কি মুখস্থ করব? আপনাকে মুখস্থ করতে হবে না। প্র্যাকটিসের লেভেল এমন এক্সট্রিম লেভেলে নিয়ে যাইতে হবে যাতে করে এই জিনিসগুলো আপনার মাথায় অটো সেট হয়ে যায়। এই যে আমি এই জিনিসগুলো লিখলাম, আমি এগুলো কখনোই মুখস্থ করি নাই। এই যে বছরের পর বছর পড়াচ্ছি, আগে আমি নিজে পড়ছি, এই জিনিসগুলো আমার মাথায় কমপক্ষে 1-150 ফ্র্যাকশনাল ভ্যালু আমার মুখস্থ হয়ে গেছে। 100 থেকে 150 আরো অনেক ফ্র্যাকশনাল ভ্যালু আছে, দেখার সাথেই বলে দিতে পারবো যে এটা ফ্র্যাকশনাল ভ্যালু এত। ঠিক আছে। এগুলো মাথায় সেট হয়ে আছে। পার্সেন্টেজ দেখার সাথেই বলে দিতে পারবো এটা ফ্র্যাকশনাল ভ্যালু কত। এই যে শুধু পার্সেন্টেজ ভ্যালু মনে রাখলে হবে না, ফ্র্যাকশনাল ভ্যালুও মনে রাখতে হবে। কারণ এমনও কিছু জায়গা থাকবে যেখানে আপনার ফ্র্যাকশনাল ভ্যালুর থেকে পার্সেন্টেজ ভ্যালু ধরে হিসাব করা সহজ। সো কখন কোথায় কোনটা সহজ লাগবে বা সহজ মনে হবে, এইটা যেহেতু আমরা জানি না, তাই দুইটা পাশকে নিয়ে আমাকে চিন্তা করতে হবে বা দুইটা পাশকে আমাকে মনে রাখতে হবে। যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমরা ঝামেলায় পড়বো। কারণ এই জিনিসগুলা আমার পরবর্তী 3টা অধ্যায় কাজে লাগবে। ঠিক আছে। পার্সেন্টেজে লাগতেছে, প্রফিট লসে লাগবে, সিম্পল ইন্টারেস্টে লাগবে, কম্পাউন্ড ইন্টারেস্টে লাগবে। লাগালাগি 4টা অধ্যায় এই জিনিসগুলা নিয়ে আমরা আলোচনা করব। এই 4টা অধ্যায় করলেই দেখবেন যে এই ভ্যালুগুলা মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে। আর যদি মুখস্থ করতে চান সেটাও করতে পারেন, মূল কথা মনে রাখতে হবে, মনে না রাখলে হবে না। ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। আর যেটা বললাম যে পার্সেন্টেজের শুরুই হচ্ছে 100 থেকে। যে কোনো কিছু, পৃথিবীর যে কোনো কিছু ইনটেক অবস্থায় 100% থাকে। ঠিক আছে। পৃথিবীর যে কোনো কিছু ইনটেক অবস্থায় কত পার্সেন্ট থাকবে? 100% থাকবে। ঠিক আছে। 100%, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আসেন এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা অ্যাপ্লিকেশন দেখব ম্যাথগুলাতে। ঠিক আছে। অর্থাৎ আমরা ম্যাথ সমাধানের দিকে চলে যাব। আমরা খুব ধীরে ধীরে, আমি প্রথম দিনই বলছি আমার ক্লাসে তাড়াহুড়া করা যাবে না, আমাকে প্রেশার দেওয়া যাবে না। ঠিক আছে। আমাকে যদি প্রেশার না দেন তাহলে আমি খুব ধীরে ধীরে সমস্ত জিনিস ধাপে ধাপে বুঝাই দিব। ঠিক আছে। আর যদি প্রেশার দেন তাহলে কিছুই পাবেন না। আমরা খুব ধীরে ধীরে ক্লাস করব। 3টা ক্লাস হবে পার্সেন্টেজের ওপর। 3টা ক্লাসে আমরা মোটামুটি 60টার মতো ম্যাথ সমাধান করব। এই ম্যাথগুলো সমাধান করার পর পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে যেই প্রশ্নগুলো আসবে শতকরাতে, আশা করি সমস্যা হবে না। অতীতে কারো হয়নি, ভবিষ্যতে আপনাদেরও হবে না। ঠিক আছে। আমি 60টা করাচ্ছি, আপনাদের প্র্যাকটিস শিট দেওয়া আছে, প্র্যাকটিস শিটে যত ম্যাথ আছে সবগুলা 2-3 বার করে করবেন। আমি যা করাবো আজকে এগুলো বাসায় বসে 2-3 বার করে করবেন, একদম মাথায় সেট করে ফেলতে হবে। ঠিক আছে। এখন দেখেন
বিষয়গুলো আসলে কিভাবে কাজ করবে বা কিভাবে চিন্তা করতে হবে, আমরা মূল পড়াশোনায় ঢুকে যাব, যে একটা প্রশ্ন একটা সমস্যা আমাদের সামনে আসলে আমরা কিভাবে সেটা সমাধান করতে পারি। ঠিক আছে? আমরা একদম বেসিক লেভেল থেকে ধীরে ধীরে ওপরের দিকে যাব। দেখেন, এক নম্বরে বলা হচ্ছে যে 65% অফ এ নাম্বার is 21 less than 4/5 of that number. What is the number? বলা হচ্ছে যে একটা সংখ্যার 65% ওই সংখ্যার 4/5 চেয়ে 21 কম। সংখ্যাটা কত? ঠিক আছে, একটা সংখ্যার 65% ওই সংখ্যার 4/5 চেয়ে 21 কম হলে সংখ্যাটা কত বের করেন। আমরা কি বলছি যে আপনাকে দুইটা পাশে মনে রাখতে হবে। এই যে দেখেন 65%, এটা হচ্ছে মানে রেয়ার একটা সংখ্যা, যেটার আমরা ফ্র্যাকশনাল ভ্যালু খুব একটা লাগে না। আবার দেখেন 4/5, কিছুক্ষণ আগে আমি দেখাইছি যে 80% মানে কত, 80% মানে কত, 4/5 দেখাইছি না? তার মানে এখানে এই যে 4/5, এইটা দেখা মাত্রই 1 ন্যানো সেকেন্ডে মাথায় ক্লিক করতে হবে যে এইটা হচ্ছে 80%। এটা আমার কত, 80%। তো আমাকে বলা হচ্ছে যে একটা সংখ্যার 65% ওই সংখ্যাটার 4/5 বা 80%-এর চেয়ে 21 কম হলে সংখ্যাটা কত বের করো। তাহলে আমি জানি না যে আমার সংখ্যাটা কত, আমি ধরেই নিচ্ছি যে আমার সংখ্যাটা হচ্ছে 100। আমি ধরে নিলাম আমার সংখ্যাটা কত, 100। তাহলে এই যে 100, এইটার 80%, 100-র 80% কত সবাই জানে যে 100-র 80% হচ্ছে 80। আবার এই 100-র 65% কত? আপনি বলবেন যে ভাই 100-র 65% হচ্ছে 65। তো প্রশ্ন তো এটাই বলতেছে যে একটা সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে আমার 100, এই 100-র 80% 100-র 65%-এর চেয়ে 21 বেশি, যেটাকে প্রশ্ন উল্টা করে বলছে যে 100-র 65% 100-র 80%-এর চেয়ে 21 কম। অর্থাৎ এই 80 থেকে 65 বাদ দিলে আমরা কত কম পাবো? এই যে 21 কম পাবো। তার মানে 80 থেকে 65 বাদ দিলে 21 পাওয়ার কথা। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 80 থেকে 65 বাদ দিলে আমরা পাই কত, 15। আমাদের বোর্ডে যেটা 15, প্রশ্ন সেটা বলতেছে কত, 21। তাহলে 15 সমান সমান 21 হলে আমাদের বের করতে হবে সংখ্যাটা কত, অর্থাৎ 100 কত। তাহলে এই 100-র মানটা কত হবে ভাই? এই যে 21 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে আমার এই যে 15। 5 এখানে 20 বার, 5 এখানে 3 বার, 3 এখানে 7 বার, 7 আর 20 গুণ করে দিলে 140 পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সংখ্যাটা হচ্ছে আমার 100, এই 100-র ভ্যালু কত বের হয়ে গেছে, 140 বের হয়ে গেছে। তার মানে সংখ্যাটা হচ্ছে আবার 140। বোঝা গেছে? এখানে কোনো ইকুয়েশনে না, এখানে কোনো ইকুয়েশনই না, কোনো ইকুয়েশন আমি এখানে তৈরি করি নাই। প্রশ্নটা ক্লাসে 100% মনোযোগ দিতে হবে। ঠিক আছে, ক্লাসে 100% মনোযোগ চাই আমি, 100%। এখানে আমাকে বলেই দিচ্ছে যে একটা সংখ্যার 65% ওই সংখ্যার 4/5 বা 80%-এর চেয়ে 21 কম। তাহলে আমি যেহেতু এখানে ধরেই নিছি যে সংখ্যাটা আমার কত, কথা বুঝেন, কিন্তু কথা বুঝতে হবে। আমি এখানে ধরেই নিলাম যে আমার সংখ্যা যেটা সেটা হচ্ছে 100। তো প্রশ্নে আমাকে কি বলতেছে যে এই যে সংখ্যা 100, এইটার 65%, 100-র 65% কত, 100-র 65% কত হয়? এই যে 100, এইটার যদি 65% হিসাব করি তাহলে কত হবে? 100 100 কেটে গেলে 65 হবে। আবার আমি যদি 100-র 80% হিসাব করি তাহলে কত হবে? 100 100 কেটে গেলে কত হয়ে যায়? এই যে 80 হয়ে যায়। এই বেসিক জিনিসগুলো আই হোপ, আমি এক্সপেক্ট করতেছি যে এই বেসিক জিনিসগুলো জানেন। ঠিক আছে, তাহলে সংখ্যাটা ধরে নিছে 100। তাহলে এই যে 100-র 65%
100-80%-এর চেয়ে 21 কম, তাহলে 100-80% হচ্ছে 80, 100-65% হচ্ছে 65, তাহলে এই দুইটার পার্থক্য কত বলে দিচ্ছে যে 21, তাহলে এই যে এই দুইটার পার্থক্যই তো লিখছি আমি 21, তাহলে 80 থেকে 65 বাদ দিলে কত পাওয়া যায়? 15 পাওয়া যায়। তাহলে 15 সমান সমান যদি 21 হয়, আমি ধরে নিছি যে সংখ্যাটা হচ্ছে আমার 100, এই 100-র মান বের করতে হবে। তাহলে এই 100 সমান সমান কত হবে? এখানে ক্যালকুলেশন করলে দেখতে পারি 100-র মান আসে হচ্ছে 140, তো সংখ্যাটা হচ্ছে আমার 140। প্রশ্ন বুঝতে হবে, আমি যখন প্রশ্ন পড়বো তখন প্রশ্ন পড়বেন, ঠিক আছে? আমার সমাধান না দেখলেও চলবে, সমাধান না বুঝলেও চলবে, বাট প্রশ্নটা আমি যেভাবে ডিল করব এটা শিখতে হবে। এই সমাধান আরও তিন রকমভাবে করা যাবে। সমাধান শিখে লাভ নাই, আমি কিভাবে চিন্তা করতেছি, প্রশ্নটাকে আমি কিভাবে হ্যান্ডেল করতেছি, এটাই মেইন বিষয়। এটাতে সবাই মনোযোগ দিবেন। 2 নম্বরে চলে যান। দেখেন, 2 নম্বরে আমি যদি অপশনগুলো একটু যদি আপনাদেরকে একটু লিখে দেই, যে 2 নম্বরে অপশন ছিল এরকম, যে 1/20, 1/50, ঠিক আছে? সিতে ছিল হচ্ছে 1/75, এবং ডিতে ছিল হচ্ছে 1/25। এবং এই প্রশ্নটা 2019 সালে আসছে কম্বাইন্ড ব্যাংকে, ঠিক আছে? 2019 সালে এই প্রশ্ন। এখানে কি জিজ্ঞাসা করছে যে হোয়াট উইল বি দ্য ফ্র্যাকশন অফ 4%, হোয়াট উইল বি দ্য ফ্র্যাকশন অফ 4%, এই যে 4%, 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু জিজ্ঞাসা করছে, যে 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত। নিচের কোনটা 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু? তাহলে 4% মানে কত? 4% মানে আপনি লিখবেন যে 4/100, এই 4/100-কে কাটাকাটি করলে আপনি কত পাবেন? এই যে 1/25 পাবেন, যেটা কোথায় আছে? অপশন ডিতে আছে, তার মানে অপশন ডি উত্তর, ঠিক আছে? পরেরটাতে চলে যান, 3 নম্বর। ইজি প্রশ্ন, 2023 সালে এটা আসছে কম্বাইন্ডে, ঠিক আছে? এখানে জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট অফ 700 ইজ 2.1, হোয়াট পার্সেন্ট অফ 700 ইজ 2.1, অর্থাৎ 700 এর কত পার্সেন্ট সমান সমান 2.1, 700-র কত পার্সেন্ট সমান সমান 2.1। তো আমি তো জানি না যে 700-র কত পার্সেন্ট সমান সমান 2.1 হবে, সো আমি একটু হিসাব করে দেখি। আমি ধরেই নিচ্ছি যে 700-র এক্স পার্সেন্ট, 700-র যদি আমরা এক্স পার্সেন্ট হিসাব করি, তাহলে আমি ধরে নিচ্ছি আমি কত পাবো? এই যে 2.1 পাবো, যেহেতু আমি জানি না যে কত পার্সেন্ট, তার মানে এখানে এই এক্স এর ভ্যালু আমাকে ফাইন্ড করা লাগবে, যে এক্স এর মান কত। তাহলে দেখেন, এই 2 শূন্য, এই 2 শূন্য আমরা চাইলে কি করতে পারি? কেটে দিতে পারি, তাই না? কেটে দিতে পারি। এখন খেয়াল করে দেখেন, আমার লাগবে এক্স এর মান, যে এক্স সমান সমান কত, এটা বের করেন। তাহলে এই পাশে আগে থেকে কত ছিল? 2.1 ছিল। এখানে এই যে 7 নিচে চলে আসলো। আমি ধরেই নিচ্ছি যে আপনি এই ক্যালকুলেশন পারবেন না, আমি ধরে নিচ্ছি আপনি খুব দুর্বল, আপনি পারেন না, কোনো সমস্যা নাই। আরেক লাইন করেন, আরেক লাইনে আপনি কি করবেন? এই দশমিককে তুলে দিয়ে এখানে 21 লেখেন, দশমিককে তুলে দিয়ে 21 লিখলেন। নিচে আগে থেকেই 7 ছিল, এই দশমিক যে তুলে দিয়েছেন তার জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিট আছে, তার জন্য একটা শূন্য বসায় দেন। তাহলে 7 এই 21-এর ভিতরে কতবার যাবে? 3 বার যাবে। তাহলে এক্স এর মান কত হবে? 10 দিয়ে 3কে ভাগ করলে এটা সবাই পারবেন যে 1-এর জন্য একটা দশমিক, 1-এর পরে শূন্য আছে, তার মানে উপরে একটা ডিজিট আছে 3, তার মানে এক্স এর ভ্যালু কত? এই যে 0.3, এটাই উত্তর, এটাই উত্তর হবে যে 0.3। পরেরটাতে চলে যান, 4 নাম্বার।
দেখেন চারে কি বলা হচ্ছে যে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বার ফ্রম 1 to 70 হ্যাভ স্কোয়ারস দ্যাট অ্যান্ড ইন দ্য ডিজিট 1। বলা হচ্ছে যে 1 থেকে 70 পর্যন্ত যে সংখ্যাগুলোর বর্গের একক স্থানীয় অঙ্ক 1, তাদের সংখ্যা শতকরায় কত? 1 থেকে 70 পর্যন্ত যেই সকল সংখ্যার উপরে স্কোয়ার করলে ইউনিট ডিজিট 1 পাওয়া যাবে, সেই সংখ্যাগুলো শতকরায় কত? মানে 70টা সংখ্যার মধ্যে শতকরা কতগুলো সংখ্যা আছে যাদের উপরে স্কোয়ার করলে ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক 1 পাবো? খুব খেয়াল করে শোনেন, পৃথিবীতে মাত্র 2টা সংখ্যা আছে যাদের উপরে স্কোয়ার করলে একক স্থানীয় অঙ্ক 1 হয়। পৃথিবীতে মাত্র 2টা সংখ্যা আছে যাদের উপরে স্কোয়ার করলে একক স্থানীয় অঙ্ক 1 হবে। সেই 2টা সংখ্যা কি কি? একটা হচ্ছে 1 নিজে, আরেকটা হচ্ছে 9। কারণ এই যে 1-এর উপরে স্কোয়ার করলে আপনি 1ই পাবেন, আবার 9-এর উপরে স্কোয়ার করলে আপনি 81 পাবেন, যার ইউনিট ডিজিট কত? 1। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমি যদি 211-র উপরে স্কোয়ার করি তাহলে কি আমি ইউনিট ডিজিট 1 পাবো? হ্যাঁ, এখানে 211-র ইউনিট ডিজিট কত? 1। তার মানে 1-এর উপর স্কোয়ার করলে এখানে যেই সংখ্যাটা পাওয়া যাবে তার ইউনিট ডিজিট ডেফিনেটলি 1 হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে মাত্র এই যে 2টা সংখ্যা আছে 1 আর 9, যাদের উপর স্কোয়ার করলে আমরা একক স্থানীয় অঙ্ক এরকম 1 পাবো। তাহলে খেয়াল করে দেখেন 1 থেকে 70 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা আছে? আপনি বলবেন যে ভাইয়া 70টা সংখ্যা আছে। এই 70টা সংখ্যার মধ্যে কত পার্সেন্ট সংখ্যা আছে যাদের উপর স্কোয়ার করলে আমি ইউনিট ডিজিট 1 পাবো? আপনি বলবেন যে ভাই প্রথম সংখ্যায় হচ্ছে 1, তারপরে আছে 9, তারপরে আছে 11, তারপরে 19, তারপরে 21, তারপরে 29, 31, 39, 41, 49, 51, 59, 61 এবং 69। কারণ আমাকে রেঞ্জ বেঁধেই দিছে যে 70 পর্যন্ত। তাহলে 70 পর্যন্ত কয়টা সংখ্যা পাইছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14টা সংখ্যা পাইছি যে যাদের উপর স্কোয়ার করলে আমার ইউনিট ডিজিট কত হবে? 1 হবে। তাহলে আমার টোটাল সংখ্যা হচ্ছে 70টা, যার ভিতরে 14টা সংখ্যার উপরে স্কোয়ার করলে ইউনিট ডিজিট 1 পাবো। তাহলে কত শতাংশ সংখ্যা পাচ্ছি? 70-এর ভিতরে 14। এটা কত শতাংশের মান? এই যে গুণন 100 করে দেন। 14 এই 70-এর ভিতরে যাবে 5 বার, 5 এই 100-এর ভিতরে যাবে 20 বার। তার মানে 20% সংখ্যা আছে 1 থেকে 70 পর্যন্ত। এই 20% সংখ্যা আছে যাদের উপরে স্কোয়ার করলে আমরা ইউনিট ডিজিট 1 পাবো। 20% will be the right answer. পরেরটাতে চলে যান 5 নাম্বার। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, অনেকবার অনেক পরীক্ষাতেই এই ম্যাথটা আসতে দেখা গেছে। এই 5 নাম্বার ম্যাথটা, ঠিক আছে, অনেকবার আসছে। বিআইবিএমই 2-3 বার বোধহয় রিপিট করছে। দেখেন এখানে বলা হচ্ছে যে এই স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5 instead of 5/3, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন? বলতেছে যে একজন ছাত্র একটা সংখ্যাকে 5/3-এর পরিবর্তে 3/5 দ্বারা গুণ করে, এতে শতকরা ভুলের হার কত? কথা বুঝতে হবে যে একজন ছাত্র একটা সংখ্যাকে 5/3-এর পরিবর্তে 3/5 দ্বারা গুণ করছে, তো জিজ্ঞাসা করছে যে তাহলে ভুলের শতকরা হার কত, এটা বের করেন। দেখেন এখন কথা হচ্ছে যে আমি কাকে গুণ করব? এখানে তো একটা সংখ্যাকে গুণ করতে বলতেছে, তো সেই সংখ্যাটা কত? সো আমরা এইগুলো ম্যাথে আমরা ধরে নিই না যে সংখ্যাটা হচ্ছে আমার এক্স, তারপরে গুণ করি, করব না ওইটা। আমরা কি করব? আমরা এখানে লসাগু করব।
একটা প্রশ্নে ফ্র্যাকশন থাকা মানে এটা হচ্ছে আমাদের জন্য খুব ভালো একটা দিক, যে প্রশ্নটা খুব ইজিলি সমাধান হয়ে যাবে। এখানে আমরা যেই সংখ্যাটার সাথে এই যে 3/5 আর 5/3কে গুণ করার কথা হচ্ছে, আমরা সেই সংখ্যাটা আগে ধরব। তাহলে সংখ্যাটা কত? আপনি বলবেন যে সংখ্যাটা কত? খুব ইজি। এই যে 3/5-এর ডিনোমিনেটর হচ্ছে 5, আর 5/3 এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর হচ্ছে আমার 3। এই 5 আর 3 এই দুইটার লসাগু করব, স্রেফ লসাগু, আর কিছুই না। তো 5 আর 3-এর লসাগু কত? 15। তাহলে আমি ধরেই নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে আমার সেই 15, অর্থাৎ এই 15 সংখ্যার সাথেই এই গুণ করার বিষয়টা জড়িত। এটা আমি ধরে নিলাম, যে ধরি যে সংখ্যাটা হচ্ছে 15। এখন আসেন, সঠিক কি? মানে আমাকে যেটা করতে বলছে ওরা করতে বলছে সেটা কি? সঠিকটা হচ্ছে যে আমাকে বলছে যে তুমি 15-র সাথে এই যে 5/3 গুণ করবা। 15-র সাথে কি করবা? 5/3 গুণ করবা। আর ভুলটা কি? অর্থাৎ যেটা আমি করছি সেটা কি? আমি 15-র সাথে 5/3 গুণ না করে আমি 15-র সাথে এই 3/5 গুণ করছি। তো স্বাভাবিকভাবেই আমার ফলাফল ভুল আসবে। আমাকে করতে হয়তো এইটা, আমি করছি এইটা। তাহলে এই যে আমি ভুল করতেছি, আমি আসলে কত শতাংশ ভুল করতেছি এইটা আমাকে ফাইন্ড করা লাগবে। তাহলে কারেক্ট করলে আমার ফলাফল কত আসতো? আপনি বলবেন যে 3 5 0 15, 5 5 0 হচ্ছে 25, 5 3 0 15, 3 3 0 হচ্ছে 9, তাই না? তাহলে আমি যদি সঠিকভাবে ক্যালকুলেশন করতাম আমার ফলাফল আসতো 25। আমি যেহেতু ভুলভাবে গুণ করছি তাই আমার ফলাফল আসছে কত? 9। তাহলে ফলাফল ভুল আসছে কত? এখানে যে ফলাফল ভুল আসলো সেটা কত ভুল আসলো? আপনি তখন বলবেন ফলাফল আসার কথা ছিল 25, ফলাফল আসছে 9। তার মানে ফলাফল ভুল আসছে কত? 16 কম আসছে। 16 ভুল হয়েছে আমার। হিসাব করতে কত কম পাইছি আমি? 16 কম পাইছি। তাহলে এই যে 16 আমি কম পাচ্ছি, এটা পার্সেন্টেজে কত? এই যে আমার 16 ক্যালকুলেশন ভুল হয়েছে, এই ভুলের হারটা শতকরায় কত? সো এই শতকরার হিসাবটা আমাকে দেখাতে হবে সঠিকটার ওপরে, যে আমার সঠিক ফলাফল হচ্ছে 25। এই 25-এর ওপরে আমি মূলত এই যে 16 ভুল করছি, তাহলে 25-এর ওপরে যেহেতু 16 ভুল করছি, তার মানে 25-এর সাপেক্ষে 16 এটা কত পার্সেন্টের সমান এটা বের করতে হবে। তাহলে 25-এর সাপেক্ষে 16 এটা কত পার্সেন্টের সমান হবে? 25 এটার ভিতরে 4 বার যাবে, 4 আর 16 গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব যে আমার হিসাবে 64% ভুল হয়ে গেছে। ঠিক আছে, 64% ভুল হয়েছে, এটাই উত্তর। এই ম্যাথটা ভালোভাবে মাথায় ঢুকে আনেন, এগুলো আসবে। এই যে বিআইবিএম কয়েকদিন পরে পরীক্ষা নেবে, আবার এগুলাই দিবে, হয়তো সংখ্যা চেঞ্জ থাকবে, এটা একই জিনিসই দিয়ে দিবে। পরেরটাতে চলে যান, 6 নাম্বার। এই জন্যই তো বলতেছি যে এক্স ধরে করা যাবে না। দেখেন 6 নম্বরে কি বলা হচ্ছে যে এ নাম্বার when 35 is subtracted from it reduces to its 80%, what is 4/5 of that number? বলতেছে যে একটা সংখ্যা থেকে 35 বাদ দেওয়া হলে সংখ্যাটি প্রথম সংখ্যার 80% হয়ে যায়। একটা সংখ্যা থেকে 35 বাদ দিলে সংখ্যাটা 80% হয়ে যাবে, কমে। হোয়াট ইজ 4/5 অফ দ্যাট নাম্বার? তাহলে সংখ্যাটার 4/5 কত? দেখেন, আপনি যদি নর্মালি চিন্তা করেন যে আপনি যদি কোনো কিছু থেকে কোনো কিছুকে বাদ দেন, বিয়োগ করে দেন, ছেটে ফেলেন, কেটে ফেলেন, তাহলে সংখ্যাটা কিন্তু কমে যাবে। সংখ্যাটা কমে যাবে না? আমি যদি বলি যে ভাই আপনার কাছে 100 টাকা আছে, আপনার কাছে 100 টাকা আছে,
আপনি এই 100 টাকা থেকে আপনার ছোট বোনকে যদি 40 টাকা দিয়ে দেন, আপনার কাছে 100 টাকা ছিল, আপনি এই 100 টাকা থেকে আপনার ছোট বোনকে যদি 40 টাকা দিয়ে দেন, তাহলে আপনার কাছে কি টাকা 100ই থাকবে নাকি টাকা কমবে? অবশ্যই টাকা কমে যাবে। আপনি বলবেন যে 100 ছিল, ছোট বোনকে 40 দিছি, তার মানে আমার কাছে এখন টাকাটা কমে কত হয়ে গেছে, 60 টাকা হয়ে গেছে। অর্থাৎ যে কোনো জিনিস, পৃথিবীর যে কোনো জিনিস থেকে আপনি কোনো কিছু কমাবেন, বিয়োগ করবেন, হ্রাস করে দিবেন, কেটে দিবেন, ছেটে দিবেন, ফেলে দিবেন, তার মানে ওই জিনিসটা আর আগের ভ্যালুতে থাকবে না, ওই জিনিসটা কি হবে, কমে যাবে। সো এখানেও বলা হচ্ছে যে ভাই, এখানে একটা সংখ্যা ছিল, এখানে একটা সংখ্যা ছিল, যেই সংখ্যা থেকে যখন আমি 35কে বিয়োগ করে দিছি, তখন সংখ্যাটার আগের অবস্থায় নাই, সংখ্যাটা কি হয়ে গেছে, রিডিউসেস টু ইটস 80%। অর্থাৎ সংখ্যাটা থেকে যখন আমি 35কে বিয়োগ করে দিছি, তখন সংখ্যাটা কমে 80% হয়ে গেছে। তাহলে সংখ্যাটার 4/5 কত, বের করেন। তাহলে আমি কি বলছি, যে যে কোনো জিনিস, পৃথিবীর যে কোনো জিনিস ইনটেক অবস্থায় একদম স্টার্টিং পয়েন্টে সব কিছু কত থাকবে, 100% থাকবে বা 100 থাকবে। তাহলে আমি যদি ধরেই নেই যে এই 35 বিয়োগ করার আগে ওই সংখ্যাটা আমার 100% ছিল, সংখ্যাটা আমার কত ছিল, 100% ছিল। যখনই আমি এই 100%-এর এখান থেকে 35কে বিয়োগ করে দিলাম, সংখ্যাটা শুরুতে আমার 100% ছিল, যখনই আমি 35 বিয়োগ করতেছি, তখন আর এইটা 100% থাকতেছে না, সেই 100%টা কমে কত হচ্ছে সেটা ওরা বলে দিচ্ছে, যে সংখ্যাটা কমে 80% হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা আমার 100 ছিল, সেটা আমার কত হয়ে যাচ্ছে, 80% হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত কমলো বলেন তো, এখানে কত কমলো, 100 শুরুতে ছিল, 80 হয়ে গেছে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া 20% কমে গেছে। আপনার সংখ্যার যেই ভ্যালু, মান, সেটা কত পার্সেন্ট কমে গেছে, 20% কমে গেছে। তাহলে এই যে আপনার 20% কমে গেল, এই 20% কেন কমলো, আমি যদি বলি যে 20% কেন কমলো, আপনি বলবেন যে ভাইয়া এই যে 35 বিয়োগ করছে এই কারণে 20% কমে গেছে। তাহলে আমি বলতেই পারি যে এইটা যেটা 20%, সেইটাই কত, এই যে 35-এর সমান, 35-এর সমান। কারণ 35 বিয়োগ করলে আমার 20% কমে যাচ্ছে, তার মানে 20% মূলত 35%-এর ভ্যালুটাকে ক্যারি করতেছে। তাহলে 20% সমান সমান যদি 35 হয়, আমাকে জিজ্ঞাসা করছে যে সংখ্যাটার 4/5 কত। কিছুক্ষণ আগে আমি বলছি, বারবার আসবে এই যে 4/5, এইটা দেখা মাত্র 1 সেকেন্ডে ক্লিক করতে হবে যে 4/5 মানে হচ্ছে 80%। 4/5 মানে কত, 80%। তাহলে 20%-এর মান যদি 35 হয়, আমাকে জিজ্ঞাসা করছে যে সংখ্যাটার 80%-এর মান কত। তাহলে 20% ইকুয়াল টু 35 হলে 80% ইকুয়াল টু কত, এই যে 35 ইন্টু হচ্ছে 80 ডিভাইডেড হচ্ছে 20, এটা যাবে 4 বার, 4 35-এ কত হয়ে যাবে, এই যে 140 হয়ে যাবে। 140 হচ্ছে ওই সংখ্যাটার 80% বা 4/5, যেটাই বলি না কেন। ঠিক আছে, 140। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে, যে 90 ইজ 75% অফ হুইচ নাম্বার গিভেন বিলো। 90 ইজ 75% অফ হুইচ নাম্বার গিভেন বিলো। বলতেছে যে 90 সংখ্যাটা নিচের কোন সংখ্যার 75%-এর সমান। 90 সংখ্যাটা নিচের কোন সংখ্যাটার 75%-এর সমান। এগুলো আমরা অপশন ধরে করতে পারি, এমনিতেই সমাধান করতে পারি, এক্স ধরে করতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে সমাধান করতে পারি। দেখেন এই যে 75%, কিছুক্ষণ আগে ক্লাস শুরুতেই আমি দেখাইছি, 75% মিনস হোয়াট, 3/4। 75% মানে কত, 3/4। তাহলে এখানে এই যে ফ্র্যাকশনটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে উইদাউট পেন অ্যান্ড পেপার এই ম্যাথ সমাধান করা যায়।
যে 3/4 একটা সংখ্যার 75%-এর মান হচ্ছে কত? 90। তাহলে আমি বলতে পারি যে একটা সংখ্যার 3/4 মান কত? 90। 3/4 মানেটা কি? এই ফ্র্যাকশন যে 3/4, এটা কখনো কি আমরা চিন্তা করছি যে এখানে আসলে কি বোঝাচ্ছে? মানে কোনো একটা জিনিস হচ্ছে চারটা অংশ, কোনো একটা জিনিসের চারটা পার্ট আছে, কোনো একটা জিনিসের চারটা পার্ট আছে, এই চারটা পার্টের ভিতরে তিনটা পার্ট, এই যে তিনটা পার্ট, এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্টের মান কত? এই যে 90। কোনো একটা জিনিসের চারটা পার্ট আছে, তার ভিতরে তিনটা, 3/4 মানে কি 4/3 তার মানে চারটা অংশের ভিতরে তিনটা অংশের মান যদি 90 হয়, তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে এই যে পুরো অংশটা কত, অর্থাৎ তোমার মেইন সংখ্যাটা যেটা ওরা বলতেছে যে কোন সংখ্যা, তার মানে এই যে 4, এইটাই হচ্ছে আমার পুরো অংশ, এই 4 পার্টের মানটা কত সেটা বের করো। এই 4 পার্ট সমান সমান কত হবে তাহলে? আপনি তখন বলবেন যে 90 × 4 / 3। 3 এটার ভিতরে 30 বার যাবে, 30 আর 4 গুণ করলে কত হয়ে যাবে? 120 হয়ে যাবে, 120 হয়ে যাবে। তার মানে এই যে 120-এর 75%-এর মান হচ্ছে 90। ঠিক আছে, খাতা কলম ছাড়া মুখে মুখে করা যাবে। আপনি যদি চিন্তা করেন যে আমি অপশন টেস্ট করব, আপনি অপশন টেস্ট করতে পারেন, আপনি চাইলে অপশন টেস্ট করতে পারেন। আপনি যদি অপশন টেস্ট করেন, তাহলে এই যে প্রথমে আপনি অপশন এ দেখবেন যে 110, 110-এর 3/4 কত হবে? আপনি বলবেন যে ভাই 4 দিয়ে 110-কে ভাগ করা যায় না, সো 110 বাদ। তারপরে দেখেন 80, 80-র 3/4 কত? 4 × 20 = 80, 3 × 20 = 60। এখানে 60 হচ্ছে, কিন্তু প্রশ্নে বলতেছে 90 হওয়া লাগবে, অপশন বি উত্তর হবে না। আপনি যদি চিন্তা করেন যে 100, 100-র 3/4 কত? আপনি বলবেন যে 100-র 3/4 হচ্ছে 75, তাহলে এখানে বলছে 90, এখানে হচ্ছে 75, তার মানে এটাও মানে হচ্ছে না। তারপরে বলতেছে যে 120, 120-এর 3/4 কত? আপনি বলবেন যে 4 × 90, 3 × 4 × 120, 3 × 90, তো এটা মিলে গেছে, তার মানে অপশন ডি উত্তর হবে, অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, অপশন ধরে মিলাইতে পারেন। আবার যদি চিন্তা করেন যে এখনকার কুতুবরা যেটা বেসিক বলে যে আপনি জানেন না যে কোন সংখ্যার 75%, তো আপনি ধরে নেন যে সংখ্যাটা হচ্ছে আমার এক্স, এই এক্স এর 75% মানে হচ্ছে 3/4 সমান সমান কত? এই যে 90। তাহলে দেখেন এই যে 3x সমান সমান কত? 90 × 4, তাহলে 3 এটার ভিতরে 30 বার যাবে, তাহলে x এর মান কত? এই যে 34, 120। তো আপনি তো ধরে নিছেন যে সংখ্যাটা x, তাহলে x এর মান কত? এই যে 120, 120। ঠিক আছে, অনেকভাবে চিন্তা করা যায় এগুলো, যে যার মতো করে চিন্তা করে উত্তর দিয়ে আসবেন। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে ইফ 75% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 75, দেন দ্য রেজাল্ট ইজ দ্য নাম্বার ইটসেলফ, দ্য নাম্বার ইজ। বলা হচ্ছে যে একটা সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যা ওই সংখ্যাটারই সমান হয়, তাহলে সংখ্যাটা আমার কত? একটা সংখ্যার 75%-এর সাথে যদি আমি 75-কে যোগ করি, তাহলে ওই সংখ্যাটাই আমি পাবো। কথা বুঝতে হবে, একটা সংখ্যা আছে জানি না কত, তাহলে ওই সংখ্যার 75%-এর সাথে যদি আমি 75-কে যোগ করে দিই, তাহলে ওই সংখ্যাটাই যোগফল হিসেবে পাওয়া যায়। সো আমি কি বলছি? এক্স ওয়াই জেড বাদ দেন, এগুলা সিলি প্রশ্নের জন্য এক্স ওয়াই জেড ধরার কোনো দরকার নাই। আমি যদি ধরি যে একটা সংখ্যা হচ্ছে 100, ধরে নিলাম যে সংখ্যাটা আমার কত? 100 বা 100%, ডাজেন্ট ম্যাটার, 100 বা 100%। তাহলে 100-র 75%, এই 75%-এর সাথে যদি আমি এই যে বলতেছে ইজ অ্যাডেড টু 75, 75%-এর সাথে 75 যোগ করো, তাহলে এই যে যোগ করলাম, যোগ করার ফলে আমি যোগফলটা কত পাবো? বলতেছে যে দেন দ্য রেজাল্ট ইজ দ্য নাম্বার ইটসেলফ, তাহলে ফলাফল হিসেবে তুমি ওই সংখ্যাটাই পাবা। তাহলে আমার সংখ্যাটা কত ধরছি আমি? আমি ধরছি 100%, 100%ই পাবো। তাহলে সংখ্যাটা হচ্ছে আমার 100%,
এই 100%-এর 75%-এর সাথে যদি আমি এই যে এদের 75 যোগ করে দিই, তাহলে আমি ওই সংখ্যাটাই পাবো, অর্থাৎ 100%ই পাবো। এখন ক্যালকুলেশন করেন, 100% থেকে এই 75%কে বিয়োগ করে দিলে আমরা কত পাবো? 25% পেয়ে যাব। এই পাশে থাকবে কত? 75 থাকবে। আমাকে বলতেছে যে দ্য নাম্বার ইজ, সংখ্যাটা কত? সো আমি তো ধরেই নিছি যে সংখ্যাটা হচ্ছে আমার 100%। তাহলে এই যে 100%, এটার মান কত হবে? আপনি তখন বলবেন যে ভাইয়া 75 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 25। তাহলে 25 এখানে 3 বার, 3 আর 100 গুণ করে দিলে কত হয়ে যাবে? 300 হয়ে যাবে। তার মানে সংখ্যাটা হচ্ছে আমার 300। সিম্পল। পরেরটাতে চলে যান, 9 নম্বর। 9 কি বলা হচ্ছে যে ইফ 18 ইজ 15% অফ 50% অফ এ সার্টেন নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার? বলতেছে যে কোনো একটা সংখ্যা আছে, উই ডোন্ট নো যে সংখ্যাটা কত, যে কোনো একটা সংখ্যা আছে তার তার 15%-এর 50%-এর মান হচ্ছে কত? 18। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য নাম্বার, সংখ্যাটা কত এটা বের করে। কি হয়েছে 8-এ? এখানে সিম্পল অ্যান্ড ইজি একটা জিনিস, ঠিক আছে? এখানে আপনাকে বলতেছে যে একটা সংখ্যার 75%-এর সাথে যদি আপনি 75-কে যোগ করে দেন, তাহলে আপনি আপনার সংখ্যাটা কত সেটা বের করে দেন, ঠিক আছে? তাদের বেসিকের অবস্থা তো যা তা দেখতেছি। দেখেন এখানে আমি ধরেই নিচ্ছি, আমি কি বলছি যে পার্সেন্টেজে সব কিছু হচ্ছে 100। পার্সেন্টেজে কি হবে? সব কিছু 100 হবে। এই জিনিসটা মাথায় সেট করে নেন, মাথায় একদম সেট করে নেন যে পার্সেন্টেজে আমরা যাই কিছু ধরবো না কেন সেটা আমরা 100 ধরবো। পার্সেন্টেজে যা কিছু আছে সব 100 থেকে শুরু হবে। পৃথিবীর সব কিছু ইনটেক অবস্থায় 100 থাকে। সো এখানে যে সংখ্যাটার কথা বলা হচ্ছে এটা একটা ইনটেক সংখ্যা, যেটাকে আমরা 100 ধরতে পারি। বোঝা গেছে? এখন প্রশ্নটাকে রিড করেন, প্রশ্নটাকে রিড করেন। এখানে কি বলতেছে? ইফ 75% অফ এ নাম্বার, একটা সংখ্যার 75%-এর সাথে ইজ অ্যাডেড, যদি যুক্ত করা হয়, টু 75, কাকে? 75-কে, দেন, তাহলে দ্য রেজাল্ট ইজ দ্য নাম্বার ইটসেলফ। তাহলে নাম্বারটা কি পাওয়া যাবে? এখানে ইটসেলফ মানে বোঝানো হচ্ছে তুমি যেই সংখ্যার 75%-এর কথা নিয়ে এখানে আলাপ আলোচনা করতেছো সেই সংখ্যাই পাবা, ঠিক আছে? সেই সংখ্যাই পাবা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি যদি বলি যে এখানে রহিমকে নিয়ে কথা বলা হচ্ছে, যে রহিমের সাথে তুমি যদি রহিমাকে যোগ করে দাও, কারণ রহিম আর রহিমা দুইজন হচ্ছে স্বামী এবং স্ত্রী, দুইজনকে, দুইজনের হচ্ছে এক আত্মা। তো রহিমের সাথে তুমি যদি এখানে রহিমাকে যোগ করে দাও, তাহলে ফলাফল হিসেবে তুমি রহিমকেই পাবে, কারণ রহিম এবং রহিমার এক আত্মা, তারা গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, ঠিক আছে? তো এখানেও বিষয়টা সেম, যে এখানে একটা সংখ্যার 75%-এর সাথে যখন 75-কে যোগ করে দিচ্ছি, তখন আমরা যোগফল হিসেবে বা ফলাফল হিসেবে ওই সংখ্যাটাই পাচ্ছি। সো এখানে সংখ্যাটা কত? তো আমি ধরেই নিছি যে সংখ্যাটা হচ্ছে আমার 100%। সংখ্যাটা আমার কত? 100। তাহলে 100-র এই যে 75%, 100-র 75% কত? 75%ই হবে। তাহলে এই যে 75%, 100-র 75%-এর সাথে ইজ অ্যাডেড, অ্যাডেড মিনস প্লাস, যোগ। কাকে যোগ করব? এই যে 75-কে যোগ করব। যোগ করলে আমি ফলাফল হিসেবে কাকেই পাচ্ছি? আমার ওই সংখ্যাটাকেই পাচ্ছি। তো আমার সংখ্যাটা কত? 100। এখন আপনি খেয়াল করেন, এই যে 100% থেকে আমরা যদি এই 75%-কে বিয়োগ করে দেই, তাহলে এখানে থাকবে কত? 75 থাকবে। 100 থেকে 75 বিয়োগ করলে 25% ইজ ইকুয়াল টু 75, 1% ইজ ইকুয়াল টু 3। দেন আমাদের বের করতে হবে যে সংখ্যাটা কত, অর্থাৎ 100% ইজ হোয়াট। তো 100% সমান সমান কত? 300 হয়ে যাবে। সো সংখ্যাটা হচ্ছে আমার 300। বোঝা গেছে?
পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে যে ইফ 18 ইজ 15% অফ 50% অফ এ সার্টেন নাম্বার হোয়াট ইজ দ্য নাম্বার। এখানে বলা হচ্ছে যে কোনো একটা সংখ্যা আছে, আমরা জানি না যে সংখ্যাটা কত। সো যেহেতু আমরা জানি না যে সংখ্যাটা কত, আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে এন। তাহলে এই এন এর 15%, কিছুক্ষণ আগেই বলছি যে 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/20, তার মানে 15%ও যা 3/20 হতা। তাহলে এই যে সংখ্যাটা এন, এইটার এই যে 3/20 অফ মানেই হচ্ছে গুণন 50%, 50%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, এই যে 1/2। তাহলে এই যে 50%-এর মান কত হবে, এরা বলেই দিছে যে এই যে 18 হবে। এখন ক্যালকুলেশন করেন, 3 এই 18-র ভিতরে যাবে কতবার, 6 বার। তাহলে এখানে এন থাকে, এখানে 6 আছে, আর এই যে 20 আর 2 এখানে গুণ হয়ে যাবে। তাহলে এন ইজ ইকুয়াল টু কত, 6 20 120, 120 দুগুণে কত, এই যে 240 হয়ে যাবে। তো এখানে সংখ্যাটা কত, 240। এখন আপনার মনে যে প্রশ্নটা আসতেছে, যে প্রশ্নটা আপনার মনে এখন উকি দিচ্ছে যে ভাইয়া আপনি তো কিছুক্ষণ আগে বক্তৃতা দিলেন যে পার্সেন্টেজে আমরা এক্স ধরবো না, আমরা যে কোনো কিছুকে 100 ধরবো, 100 ধরলে হিসাব সহজ হবে। এখানে কেন 100 ধরলেন না, এখানে কেন 100 ধরলেন না? দেখেন এখানেও 100 ধরে করা যাবে, কিন্তু বিষয়টা অযথা জটিল হবে, অযথা জটিল হবে। এখানে আমাকে বলতেছে যে একটা সার্টেইন নাম্বার আছে যেটার 50%-এর 15%-এর মান কত, 18। সো আমি এখানে চাইলেই 100-কে ধরতে পারবো না। আমি চাইলেই নর্মালি, মানে নর্মাল সেন্সে এটাকে 100 ধরা যাবে না। আপনি ধরতে পারেন, আপনি চাইলেই ধরতে পারেন যে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা, আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে আমার 100। তাহলে এই যে 100-র 15%, তারপরে আবার এই যে 50%-এর মান কত, 18। তাহলে 20 এটার ভিতরে 5 বার যাবে, 3 5 15, 15/2 সমান সমান 18 হয়। তাহলে আমরা বলতে পারি যে 15 সমান সমান আমরা লিখতে পারি যে 36। তাহলে এই যে 100 সমান সমান কত হবে, তাহলে 36 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 15, 15 এখানে 3 বার, সরি 5 এখানে 3 বার, 5 এখানে 20 বার যাবে, 3 এটার ভিতরে 12 বার যাবে, এই যে 20 12-তে কত হয়ে যাবে, এই যে 240 হয়ে যাবে। 100 ধরে যে হবে না এমন কোনো কথা না, 100 ধরেও হবে, কিন্তু বিষয়টা এই যে এরকম লেংদি হয়ে যাবে। তার চেয়ে বরং এইটাকে যে কোনো একটা অজানা রাশি ধরে করাই সুবিধার না। সো আপনাকে এই যে সুবিধা এবং অসুবিধা, এই জিনিসগুলো বুঝতে হবে যে কোথায় আমি 100 ধরবো আর কোথায় ধরবো না। এটা বোঝার কোনো ওয়ে নেই, কিন্তু ম্যাথের প্র্যাকটিসটা আপনি এক্সট্রিম লেভেলে নিয়ে গেলে আপনার ব্রেন আপনাকে অটো ইনস্ট্রাকশন দিবে যে এখানে 100 ধরো, এখানে এক্স ধরো, এখানে এক্স ধরো না, এখানে 100 ধরো। ঠিক আছে, 100 ধরে হবে না এমন না, 100 ধরেও রেজাল্ট 240-এ আসতেছে, কিন্তু এটা একটু জটিল হয়ে যায়। তো তার চেয়ে এটা ফার বেটার, তাই না? সো এখানে আমি এন ধরে করবো। পরেরটাতে চলে যান, 10 নম্বর। বলেন তো এটার উত্তর কত, এটার উত্তর কত বলেন। যে আপনারা পরীক্ষা দিতে চান না, বলেন এই যে পরীক্ষা সামনে আসছে, 10 নম্বর, এটাই পরীক্ষা, বলেন উত্তর কত, 10-এর উত্তর কত হবে বলেন কমেন্টে, পরীক্ষা দেন। 2 জন 40, তারপরে আর কেউ, আরেকজন 40, আরেকজন 40, আরেকজনও 40। আচ্ছা,
ওকে ফাইন, আপনাদের সবার উত্তর সঠিক। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ 6.4 ইজ 80% অফ 20% অফ এ সার্টেইন নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার? আগেরটার মতোই না, আগে যা করছি এইবারও আমরা তাই করব না। এখানে 80% মানে কত? 80% মানে হচ্ছে 4/5। 20% মানে কত? এই যে 1/5। তো আমাকে বলছে যে একটা নির্দিষ্ট সংখ্যা, তো সংখ্যাটা কত আমি তো জানি না। সো আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে আমার এন। এই এন এর এই যে 4/5 অংশ গুণন এই যে 1/5 অংশ মান কত? এরা বলতেছে যে 6.4 হবে। ওকে ফাইন, তাহলে এখানে কত হচ্ছে? ওপরে 4n, নিচে কত? 5×5 = 25। আমরা এখানে কি করব জানেন? ধরে নেন যে আপনারা, আমি খুব দুর্বল, আমি পারি না। আমি এখানে কি করব? দশমিককে তুলে দিব, দশমিক তুলে দিব। দশমিক তুলে দিয়ে ওপরেরটাকে আমি 64 ধরলাম। দশমিকের কারণে 1, দশমিকের পর একটা ডিজিট আছে, এই যে একটা শূন্য বসাই দিলাম। স্যার এই 64-র ভিতরে কতবার যাবে? 16 বার যাবে। 5 এই 25-এর ভিতরে 5 বার যাবে। 5 এই 10-এর ভিতরে 2 বার যাবে। 2 এই 16-র ভিতরে কতবার যাবে? 8 বার যাবে। তাহলে এখানে থাকলো কত? n। আর এই পাশে কে থাকলো? 8 আর হচ্ছে 5। তাহলে এই যে n এর মান কত? এই যে 5×8 = 40। তাহলে আমার সংখ্যাটা কত? আমরা ধরে নিছিলাম যে সংখ্যাটা হচ্ছে n, তো n এর মান কত বের হয়েছে? 40 বের হয়েছে। পরীক্ষা আপনারা দেন না, ঠিক আছে? এগুলো দুই একজন বলে, দুই একজনের জন্য প্রশ্ন ম্যানেজ করা যায় না, এই জন্য আমরা ওইটা থেকে একদম নির্ভর যে আমরা কোনো পরীক্ষা নেব না, আমরা শুধু পড়াবো, ঠিক আছে? কোনো পরীক্ষার ব্যবস্থা নাই। আজকে কতজন ক্লাস করতেছেন? আমি আমার এখানে মানে এটা শো করতেছে না কতজন ক্লাস করতেছেন। ধরেন যে এই গ্রুপে 250 জনের বেশি মানুষ আছে, কিন্তু 250 জনের মধ্যে আমি মানে ধরেই নিচ্ছি যে সর্বোচ্চ এখানে 60 জন বা 70 জন ক্লাস করতেছে। এটা কমও হইতে পারে, আমি দেখতে পাচ্ছি না যে কতজন ক্লাস করতেছে। তো দেখেন লাইভ ক্লাস, পরীক্ষা তো অনেক পরের বিষয়, পরীক্ষা অনেক একটা বড় একটা বিষয়, আগে শিখতে হয় তারপরে পরীক্ষা দিতে হয়। সো আপনার মানে শিখার জিনিসটাতে আগ্রহ নাই, আমি যে শিখবো সেটাইতেই আমার পার্টিসিপেন্ট কম। তাহলে যখন আমি পরীক্ষা নেব তখন তো পার্টিসিপেন্টই থাকবে না, তাই না? সো এই জন্য আমরা পরীক্ষা রাখি না। ক্লাস করেন, ক্লাস করলেই হবে। আর অন্য জায়গায় যদি পরীক্ষা দিতে পারেন পরীক্ষা দেন, ঠিক আছে? 11 নম্বরে চলে যান। 11, দেখেন 11তে কি বলতেছে যে ইফ 25% অফ এ নাম্বার ইজ 75, 80% অফ দ্য নাম্বার ইজ। সিম্পল জিনিস না? এটাও আপনার কম্বাইন্ড ব্যাংকে আসছে 2022 সালের পরীক্ষাতেই, আমি যদি খুব বেশি ভুল না করি, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে একটা সংখ্যার 25%-এর মান দেওয়া আছে 75, তাহলে সংখ্যাটার 80% সমান কত? একটা সংখ্যার 25% সমান সমান 75 হলে সংখ্যাটার 80% সমান কত? তো এটা ইজি জিনিস না? যে এই 25%-এর মান বলছে যে 75 হবে, তাহলে এই 80%-এর মানটা কত হবে এটা বের করেন। সিম্পল জিনিস, যে ভাই এই যে 25%, এইটার মান তুমি আমাকে বলেই দিছো 75 হবে, আমাকে বের করতে বলতেছো যে 80%-এর মান কত। তাহলে এই যে 80%-এর মান কত হবে? এই যে 75 গুণন হচ্ছে 80 ডিভাইডেড হচ্ছে 25, 25 এখানে 3 বার, 3 আর 80 গুণ করে দিলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব, যে আমাদের উত্তর হচ্ছে 240, ঠিক আছে? আরও 6-7টা ক্লাস যাইতে দেন। আজকে 70-71 জন বলতেছেন, তো এইটা 30 জন 35 জন বা 20 জনে নেমে আসবে। এবং আলটিমেটলি একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে সর্বোচ্চ 10 থেকে 12 জন মানুষ, এর বেশি থাকবে না, ঠিক আছে? মিলাই নিন। ম্যাক্সিমাম আপনারা বিষয়টাকে অন্যভাবে নিয়েন না। অনেকেই জাস্ট মানে শেষ পর্যন্ত তাদের প্রথমে যে এক্সাইটমেন্ট থাকে শেষ পর্যন্ত এই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারে না। আর এইটার কারণেই হচ্ছে আমরা ফেল করি। ওই যে প্রথম দিন বললাম না যে এখন মানে সফল হওয়া সহজ, তার চেয়ে আরও বেশি সহজ হচ্ছে বিফল হওয়া, কারণ আমাদের ফোকাস ঠিক নেই, ঠিক আছে? আমরা যদি আমাদের ফোকাসটা ঠিক করতে পারি তাহলেই সফলতা চলে আসবে, কারণ এখন অনেক ডিস্ট্রাকশন। আপনাকে
আপনার ফোকাস থেকে সরে দেওয়া কোনো বিষয়ই না। আমি এই জন্য প্রথম দিনই বলছি যে সিরিয়াসনেসের দরকার নাই, জীবনকে জীবনের মতো চলতে দেন, ঠিক আছে? এত বেশি এক্সাইটেড হওয়ারও কিছু নাই, কোনো কিছু হয়নি এখানে এক্সাইটেড হওয়ার। জাস্ট কুল থাকেন, দেখেন সব হয়ে যাবে। আসেন পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন এই প্রশ্ন মানে এই যে 12 নম্বর টাইপের প্রশ্ন, এইগুলা কিন্তু প্রিলিমিনারিতে দিবে ভাই, ঠিক আছে? এগুলা কিন্তু সহজ প্রশ্ন, এইগুলাই দেয় 2-3টা করে। এইগুলা কিন্তু আমরা কোনোভাবেই আমাদের ভুল করা চলবে না। যেমন আগেরটা যেটা করলাম সহজ, এইগুলা যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমরা পিছায় যাব। এগুলা কোনোভাবেই ভুল করতে দেওয়া যাবে না, ভুল হইলেই পিছাবো, প্রিলি ফেল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? কারণ এগুলা সহজ, এগুলা কেউ ভুল করবেই না। হুট করে কারো ভুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। দেখেন এখানে বলতেছে যে ইফ 15% অফ এ ইজ দ্য সেম অ্যাজ 20% অফ বি, দেন এ ইজ টু বি ইজ হোয়াট। এখানে খুব সিম্পল জিনিস, এখানে বলা হচ্ছে যে এই যে 15% অফ এ ইজ দ্য সেম অ্যাজ মিনস মানে হচ্ছে ইকুয়াল টু 20% অফ বি হলে এ আর বি এই দুইটার অনুপাত কত? পার্সেন্টেজ আর পার্সেন্টেজ ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে এ অনুপাত বি সমান সমান কত লিখতে পারি? এই যে 20:15 লিখতে পারি। তাহলে এই যে এ অনুপাত বি সমান সমান কত লিখতে পারি? অনুপাতকে যত ছোট করা যায় তত ভালো, এবং এটা একটু অপশনে দেখতে হবে যে অপশনে আসলে 20:15 থাকলে 20:15, আর এদেরকে যদি ছোট করেন তাহলে এই যে 4×5 = 20, এই যে 3×5 = 15, তাহলে এ আর বির অনুপাত কত? 4:3। শেষ। পরেরটাতে চলে যাই, 13 নম্বর। আগেরটার মতোই, আগে 12 নম্বর যেটা করলাম ওইটার মতোই এই যে 13 নম্বরটা, ঠিক আছে? এখানে শুধু ডেটাগুলো আমাদেরকে একটু বাড়ায় বাড়ায় দিয়েছে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে ইফ 50% অফ এক্স মাইনাস ওয়াই, 50% অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30% অফ এক্স প্লাস ওয়াই, দেন হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই? কথা বুঝেন, হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। খুব ভালোভাবে শিখে নেন জিনিসটা। ফ্র্যাকশনে অফের অংশটা নিচে থাকবে, ইজের অংশটা উপরে থাকবে। আমরা এটা অনেকেই বুঝি না যে কোনটা নিচে কোনটা উপরে ধরে আমরা পার্সেন্টেজ, যেমন এই প্রশ্ন আসলে অনেকে দ্বিধায় পড়ে যাবে যে এক্স এর সাপেক্ষে ওয়াই না ওয়াই এর সাপেক্ষে এক্স, এরকম চিন্তা করে অনেকেই চিন্তা করে। এইটার সহজ সমাধান হচ্ছে একটা ফ্র্যাকশনের নিচে বসবে অফের অংশ, আর ওপরে বসবে হচ্ছে ইজের অংশ। তাহলে এখানে অফ কার সাথে যুক্ত আছে? এক্স এর সাথে। ইজ কার সাথে যুক্ত আছে? ওয়াই এর সাথে, তাই না? তার মানে এখানে মূলত আমাকে এই যে এক্স এর সাপেক্ষে ওয়াইটা কত পার্সেন্টের মান এটা বের করা লাগবে, ঠিক আছে? সিম্পল হিসাব। তাহলে দেখেন 50% অফ এক্স মাইনাস ওয়াই, দেখেন এই যে এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজকে আমি কেটে দিলাম। তাহলে এই পাশে থাকলো আমার হচ্ছে 50 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই পাশে থাকলো হচ্ছে আমার 30 ইন্টু এক্স প্লাস ওয়াই। ক্যালকুলেশন করেন, এই যে 50x মাইনাস 50y ইজ ইকুয়াল টু 30x প্লাস 30y। 50x থেকে 30x বাদ দিলে আমরা পেয়ে যাব 20x। 50y থেকে 50y এর সাথে 30y যোগ করে দিলে আমরা পেয়ে যাব কত? 80y। তাহলে এই যে x অনুপাত y ইজ ইকুয়াল টু হোয়াট? 80 ইজ টু 20। তাহলে x অনুপাত y সমান সমান কত? 20 দিয়ে ভাগ করে দিলে এখানে 4 আসবে, 20 দিয়ে ভাগ করে দিলে এখানে 1 আসবে। তো আমাকে কি বের করতে হবে? যে x এর সাপেক্ষে y কত পার্সেন্ট এটা বের করো। তাহলে x এর মান কত? এই যে 4। y এর মান কত? এই যে 1। তাহলে এটা কত পার্সেন্টের মান? আপনি বলবেন যে 25%-এর সমান।
25%। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 1660। বলতেছে যে দুইটা সংখ্যার পার্থক্য 1660। ইফ 7.5% অফ ওয়ান নাম্বার ইজ 12.5% অফ দ্য আদার নাম্বার। বলতেছে যে একটা সংখ্যার 7.5% সমান অপর একটা সংখ্যার 12.5% সমান। বলতেছে যে একটা সংখ্যা 7.5% অন্য একটা সংখ্যার 12.5% সমান। ফাইন্ড দ্য টু নাম্বারস। তাহলে দুইটা সংখ্যা বের করেন, দুইটা সংখ্যা বের করেন। আমি ধরে নিচ্ছি যে এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং আমি এখানে এটাও ধরে নিচ্ছি যে এ হচ্ছে বির চেয়ে বড়। এবং প্রশ্নে আমাকে বলতেছে যে এ এবং বি এই দুইটা সংখ্যার পার্থক্য কত, এই যে 1660, এটা আমাকে বলে দিল। এরপরে বলতেছে যে প্রথম সংখ্যার 7.5%। এই যে 7.5% দেখা মাত্রই মাথায় ক্লিক করতে হবে, এটা ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/40। মুখস্থ করে এখনই মুখস্থ করে নেন, 3বার বলেন। 7.5% সমান সমান 3/40, 7.5% সমান সমান 3/40, 7.5% সমান সমান 3/40। ঠিক আছে? এই যে 12.5%, কিছুক্ষণ আগে দেখে আসছি, 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/8। কারণ এই প্রশ্নে 7.5 12.5 ধরে হিসাব করতে গেলে আপনার দেরি হবে। আমি বলতেছি না আপনি পারবেন না, আপনি পারবেন, সবাই পারবে। ঠিক আছে? কিন্তু সময় একটু বেশি লাগবে। তো আমাদের হাতে এত সময় নাই, প্রিলিমিনারি পরীক্ষা 1 ঘন্টা হয়। তাহলে 7.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 3/40, 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/8। তাহলে বলতেছে যে একটা সংখ্যার 7.5% বা 3/40, তার মানে একটা সংখ্যা হচ্ছে এ। তাহলে এই যে 3a/40 ইজ মানে হচ্ছে সমান অন্য আর একটা সংখ্যার 1/8 অংশের সমান। তাহলে অন্য একটা সংখ্যা হচ্ছে আমার বি, তার এই যে 1/8 মানে হচ্ছে b/8। এখন ক্যালকুলেশন করেন। 8 এটার ভিতরে ভাগ চলে যাবে, ছোট করে নেন, 5বার যাবে। তাহলে এখানে থাকতেছে কে, 3a থাকতেছে, আর 5-এর সাথে বি গুণ করলে এখানে 5b থাকতেছে। তাহলে এখান থেকে আমরা এ আর বি এই দুইটা সংখ্যা বের করতে পারি, সেটা এসে কত, এই যে 5:3 বের করতে পারি। তাহলে আমি এখান থেকে খুব ইজিলি বলতে পারি যে ভাই এই যে এ, এই এ মানেই হচ্ছে 5, আর এই যে বি, এই বি মানেই হচ্ছে কত, 3। তাহলে এই দুইটাকে যদি আমরা বিয়োগ করে দিই, কারণ প্রশ্নে বলতেছে যে এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 1660। তাহলে 5 আর 3 যদি বিয়োগ করি, 5 আর 3কে বিয়োগ করলে আমরা এই যে 1660 পাবো। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 সমান সমান যদি 1660 হয়, 1 সমান সমান কত হবে, 80 দুগুণ 160, তার মানে হচ্ছে 88। 88 না, 8 না, 100, তাহলে তো 176 হয়ে যায়, 83 হবে, 83 হবে। 3 দুগুণ 6 না, হ্যাঁ 3 দুগুণ 6, 83 হবে এখানে। 83 দুগুণ হচ্ছে 166, অর্থাৎ এক পার্ট সমান সমান কত, 830 হবে, 830 হবে। সো আমাকে বলতেছে যে তোমার দুইটা সংখ্যা বের করো। কি কি তোমার দুইটা সংখ্যা? তাহলে আমার একটা সংখ্যা হচ্ছে এই যে 5, আর একটা সংখ্যা হচ্ছে আমার এই যে 3। তাহলে এক পার্ট যদি 830 হয়, তাহলে এই যে 3 সমান সমান কত, আপনি বলবেন যে 830 গুণন 3 ইজ ইকুয়াল টু কত, 09, 3 8 24। তার মানে একটা সংখ্যা হচ্ছে 2490, অর্থাৎ এই যে বি, এটা হচ্ছে আমার 2490। আর একটা সংখ্যা কত, 5। তাহলে 5 সমান সমান কত, এই যে 830 গুণন হচ্ছে 5, 0 3 5 15, 5 হাত থেকে 1, 5 8 40, আর 41। তার মানে আরেকটা সংখ্যা কত, এই যে 4150। এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা।
পরেরটাতে চলে যান 15। এখানে এটা আইবিএর এর অ্যাডমিশন টেস্টে আসছিল, হচ্ছে 5 সেকেন্ডসের ম্যাথ, 5 সেকেন্ডে সমাধান করতে পারবেন। এখানে কি বলা হচ্ছে যে এ নাম্বার অফ এম ইজ 8 টাইমস অ্যানাদার নাম্বার অফ এন, দ্য পার্সেন্টেজ দ্যাট এন ইজ লেস দেন এম ইজ। বলতেছে যে এম এন এর 8 গুণ হলে এন এম এর শতকরা কত কম। বোঝা গেছে? এম এন এর 8 গুণ হলে এন এম এর শতকরা কত কম, এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রশ্ন পড়ে বুঝতে পারছি যে এন এর মান যা হবে এম এর মান হবে তার 8 গুণ। তাহলে আমি যদি বলি যে এই এন এর মান 1, তাহলে এম এর মান কত হবে? 1-এর 8 গুণ অর্থাৎ 8 হবে। আমাকে জিজ্ঞাসা করছে যে এই এনটা এম এর চেয়ে শতকরায় কত ছোট। তাহলে আমরা দেখি যে এম এর মান যদি 8 হয়, এম এর মান যদি 8 হয় আর এন এর মান যদি 1 হয়, তাহলে এই এনটা এম এর চেয়ে কত ছোট? আপনি বলবেন যে 7 ছোট। তো আমাকে বলতেছে যে এটা শতকরাই কত ছোট এটা বের করো। অর্থাৎ এই যে এম এর সাপেক্ষে এই এনটা কত ছোট, এইটা আমাদের ফাইন্ড করা লাগবে। তো এম আর এন এর পার্থক্য কত? 7। এম এর ভ্যালু কত? 8। এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এই 7/8 দেখা মাত্রই বলে দেওয়া যাবে যে 7/8 এই ফ্র্যাকশনাল ভ্যালুর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 87.5%। অর্থাৎ 87.5% ছোট বা কম, যেটাই বলি না কেন। প্রশ্নে বলা হচ্ছে যে এম এন এর 8 গুণ। এমটা হবে, মানে এম এর মানটা হবে এন এর মানের 8 গুণ। অর্থাৎ এনকে আপনি যতই ধরেন না কেন, এম কে ধরতে হবে তার 8 গুণ। তাহলে আমরা এখানে যাতে হিসাবটাকে ইজিলি করতে পারি, এই জন্য আমরা এখানে ধরে নিছি যে এন এর মানটাকে যদি আমরা 1 ধরি, এন সমান সমান যদি 1 চিন্তা করি, তাহলে এম কত হবে? এই 1-এর চেয়ে 8 গুণ। তাহলে 1-এর সাথে 8 গুণ করলে কত পাবো? 8 পাবো। তাহলে আমি এখন ক্লিয়ারলি বলতে পারি যে এন সমান সমান 1 আর এম সমান সমান 8। তারপর আমাকে বলতেছে যে দ্য পার্সেন্টেজ দ্যাট এন ইজ লেস দেন এম ইজ, অর্থাৎ এন এম এর শতকরা কত কম। অর্থাৎ এই এনটা এম এর চেয়ে শতকরায় কত কম হবে। তাহলে এই এন এম এর চেয়ে কত কম হচ্ছে? এম এর মান 8, এন এর মান 1 হলে এন কত ছোট হবে? 7 ছোট। তাহলে এই যে 7 ছোট হচ্ছে এম এর সাপেক্ষে, এটা পার্সেন্টেজে কত? অর্থাৎ 8-এর সাপেক্ষে 7, এটা পার্সেন্টেজে কত, এটা দেখাতে বলছে। সো আমরা এটা হিসাব করে দেখলাম যে এটা 87.5%। পরেরটাতে আসেন। 16 নম্বরটা আপনারা প্রশ্ন পড়েন এবং চেষ্টা করতে থাকেন যে এটার উত্তর কত। হ্যাঁ, আমি একটু পানি নিয়ে আসি, পানি খাইতে হবে। দেখেন 16 চেষ্টা করেন, পারেন নাকি।
দেখেন আগে এই টাইপের একটা ম্যাথ করছি, মানে কিছুটা সিমিলার, পুরোপুরি মিলবে না, কিছুটা সিমিলার। এটা খেয়াল করেন, দেখেন আসলে লজিকগুলো কিভাবে কাজ করে। এখানে বলা হচ্ছে যে when 30% of one number is subtracted from another number, the second number reduces to its 4/5. What is the ratio of the first to the second number? কি বলতেছে যে when 30% of one number is subtracted from another number, বলতেছে যে একটা সংখ্যার 30%কে যখন আপনি অন্য একটা সংখ্যা থেকে বিয়োগ করে দিবেন, the second number reduces to its 4/5, তখন দ্বিতীয় সংখ্যাটা কমে 4/5 হয়ে যাবে, অর্থাৎ 80% হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড নাম্বার, তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত এটা বের করেন। সিম্পল জিনিস ভাই, আপনাকে বলতেছে যে আপনার কাছে একটা সংখ্যা আছে, প্রথম একটা সংখ্যা, এই সংখ্যার 30%কে যদি আপনি দ্বিতীয় একটা সংখ্যা থেকে বাদ দেন, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কমে কি হয়ে যাবে, 4/5 হয়ে যাবে। 4/5 মানে কি, এই যে 4/5 এটা মানে কি 80% না, 80% হবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমি ধরেই নিচ্ছি যে এই যে প্রথম সংখ্যার 30% দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করার আগে দ্বিতীয় সংখ্যাটা আমার 100% ছিল। কথার কথা, কিছুক্ষণ আগে এই কনসেপ্ট আমরা আলোচনা করে আসছি যে আমি এখান থেকে 30% বিয়োগ করার আগে শুরুতে সংখ্যাটা আমার কত ছিল, 100% ছিল। যখনই আমি 30%কে বিয়োগ করে দিছি তখন আর এটা 100% থাকার কোনো সুযোগ নাই, এটা কত হয়ে গেছে, 4/5 হয়ে গেছে, অর্থাৎ 80% হয়ে গেছে, 80% হয়ে গেছে। তাহলে এখানে ওই দ্বিতীয় সংখ্যার ভ্যালু কত কমলো বলেন তো, দ্বিতীয় সংখ্যাটার ভ্যালু কত কমলো। আপনি বলবেন যে শুরুতে 100 ছিল এখন 80 হয়ে গেছে, তার মানে ভ্যালু কমে গেছে 20%। ভ্যালু কমে গেছে কত, 20%। তার মানে কি প্রথম সংখ্যার 30%কে যদি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে দ্বিতীয় সংখ্যার ভ্যালু কত পার্সেন্ট কমে যাবে, 20% কমে যাবে। মনোযোগ, কি বললাম, প্রথম সংখ্যার 30%কে যদি আমি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে দ্বিতীয় সংখ্যার ভ্যালু কত পার্সেন্ট কমে যায়, 20% কমে যায়। তাহলে আমি বলতেই পারি যে ভাইয়া প্রথম সংখ্যার 30%, প্রথম সংখ্যার 30%-এর যেই মান দ্বিতীয় সংখ্যার 20%-এরও সেম একই মান, একই মান এরা ক্যারি করে। প্রথম সংখ্যার 30%কে যদি আমি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করে দিই তাহলে দ্বিতীয় সংখ্যাটার ভ্যালু কত কমে যাচ্ছে, 20% কমে যাচ্ছে। তাহলে এখানে যে 20% কমতেছে রিজনটা কি, কারণ আমি প্রথম সংখ্যার 30%কে বিয়োগ করে দিছি। তাহলে আমি বলতে পারি না যে প্রথম সংখ্যার 30%কে বিয়োগ করলে যদি দ্বিতীয় সংখ্যার 20% ভ্যালু কমে তাহলে প্রথম সংখ্যার 30% সমান সমানই হচ্ছে দ্বিতীয় সংখ্যার 20%-এর সমান। তাহলে এই যে 30% অফ ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু 20% অফ দ্য সেকেন্ড নাম্বার। তাহলে এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম, এই যে শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে এখান থেকে এই যে আমরা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত বের করতে পারি, এই যে 2:3 বের করতে পারি, যেটা আমাদের চাইছে যে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3। উইদাউট পেন অ্যান্ড পেপার সলভ হবে যদি আপনার প্রশ্নের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। এখানে বলা হচ্ছে যে প্রথম সংখ্যার 30%কে যদি আপনি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করে দেন তাহলে দ্বিতীয় সংখ্যাটা কমে 4/5 হয়ে যাবে, দ্বিতীয় সংখ্যাটা কমে 4/5 হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কত এটা বের করে দেন।
নর্মাল সেন্সে চিন্তা করেন যে প্রথম সংখ্যার 30%কে যখন আমি বাদ দিচ্ছি তখন দ্বিতীয় সংখ্যাটা 20% কমে যাচ্ছে। প্রথম সংখ্যার 30%কে যখন আমি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করে দিচ্ছি তখন দ্বিতীয় সংখ্যাটা 20% কমে যাচ্ছে। তার মানে কি প্রথম সংখ্যার 30% সমান সমানই হচ্ছে দ্বিতীয় সংখ্যার 20%-এর সমান। তাছাড়া তো 20% কমতো না, কারণ আমি যখন প্রথম সংখ্যার 30%কে বিয়োগ করে দিচ্ছি তখন এটারও তো 30% কমার কথা ছিল, কিন্তু এটা 30% না কমে কমতেছে কত, 20%। তার মানে প্রথম সংখ্যার 30% যেই ভ্যালু ক্যারি করে দ্বিতীয় সংখ্যার 20%ও ঠিক সেম একই ভ্যালু ক্যারি করবে। তার মানে প্রথম সংখ্যার 30%-এর মানও যা, দ্বিতীয় সংখ্যার 20%-এর মানও তা। দ্যাটস ওয়াই আমি লিখছি কত, 30% অফ প্রথম নাম্বার ইকুয়াল টু 20% অফ দ্য সেকেন্ড নাম্বার। তারপরে ক্যালকুলেশন করে আমরা বের করে দিচ্ছি অনুপাত কত, 2:3। মানে আপনি যখন দেখেন ওই যে প্রশ্ন বলতেছে না যে 30% কমালে সংখ্যাটা এই যে 4/5 হয়ে যাবে, 4/5, এই 4/5 মিনস 80%। 4/5 মানে কত, 80%। তার মানে সংখ্যাটা যখন আমি বিয়োগ করি নাই, আমি যখন এই 30%কে বিয়োগ করে দেই নাই তখন সংখ্যাটা 100% ছিল, ইনটেক্ট ছিল, ভার্জিন ছিল, ঠিক আছে। যখন আমি বিয়োগ করে দিছি 30%কে তখন সংখ্যাটা আমার কত হয়ে গেছে, 80% হয়ে গেছে। তাহলে 20% কমলো না। হ্যালো মামা। হ্যাঁ ক্লাসে, কিন্তু এক্সপিরিয়েন্স তো খারাপ রে। মানে ওই এভারেস্ট টাইপের, বিলো এভারেস্ট, খুব একটা ইয়ে না, মানে যা এক্সপেক্ট করছিলাম ওই রকম কিছু না। কথাবার্তা ওকে, বাট বলবো নি ক্লাস শেষ হোক। কোন নাম্বারে? ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 3:2 না হয় 2:3 কেন হবে দেখেন। এখানে এই যে 3 × F ইজ ইকুয়াল টু 2 × S। আমি যদি এই এসটাকে নিচে নিয়ে আসি, F/S হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে, 2/3 হয়ে যাবে। তাহলে এফ এর মান কত, 2, এস এর মান কত, 3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, F/S ইজ ইকুয়াল টু 2:3। বোঝা গেছে? বুঝতে পারছেন? বোঝা গেছে কেন 3:2 না লিখে 2:3 লেখা হয়? ওকে আসেন পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন এই প্রশ্নটা জাস্ট মানে অবজারভেশনের প্রশ্ন, এখানে আসলে সলভ করার কোনো কিছু নাই। এখানে কি বলা হচ্ছে যে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 20% অফ এম অ্যাজ এ পার্সেন্টেজ অফ পি ইফ 8% অফ এম ইকুয়াল টু 4% অফ পি। দেখেন আমাদেরকে বলা হচ্ছে যে এম এর 20% সমান সমান, কথা বুঝছেন, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ 20% অফ এম অ্যাজ আ পার্সেন্টেজ অফ পি ইফ 8% অফ এম ইকুয়াল টু 4% অফ পি। আমাকে বলা হচ্ছে যে এম এর 20% সমান সমান পি এর কত পার্সেন্টের সমান হবে। এম এর 20% পির কত পার্সেন্টের সমান হবে। আই রিপিট, এম এর 20%
পির কত পার্সেন্টের সমান হবে যদি এম এর 8% সমান পির 4% হয়? ঠিক আছে, এম এর 8% সমান পির 4% হলে এম এর কত পার্সেন্ট, এম এর 20% পির কত পার্সেন্টের সমান হবে? জাস্ট অবজারভেশন, কিছুই না। এখানে আমাকে দিয়ে রাখছে কি 8% অফ এম ইজ ইকুয়াল টু 4% অফ পি। আমাকে বের করতে হবে যে 20% অফ এম ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট অফ পি। জাস্ট অবজারভেশন, খেয়াল করেন 8% থেকে এইটাকে 20%-এ নিয়ে আসছে। তাহলে 8% কত গুণ হয়ে 20% হয়েছে? আপনি বলবেন যে আড়াই গুণ হয়ে, কারণ 8-এর সাথে আড়াই গুণ করলে 20 হয়ে যায়। তার মানে 8 থেকে 20 হইতে গেলে আড়াই গুণ করতে হয়েছে। তাহলে এইটা যদি 8 থেকে আড়াই গুণ করে 20 করে, তাহলে এই 4টাকেও কি করতে হবে? এই 4-এর সাথেও আড়াই গুণ করতে হবে। এই 4-এর সাথে আড়াই গুণ করলে কত হয়ে যাবে? এই যে 10 হয়ে যাবে। তার মানে এই যে 20% অফ এম ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট অফ পি জিজ্ঞাসা করছে, সেই হোয়াট পার্সেন্টের ভ্যালুটাই কত? 10% অফ পি। ঠিক আছে, 10% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে এম এর 20% হচ্ছে পির 10%-এর সমান। সিম্পল জিনিস, এখানে বলা হচ্ছে যদি যদি এম এর 8% সমান সমান পির 4% হয়, তাহলে এম এর 20% সমান সমান পির কত পার্সেন্ট হবে? ঠিক আছে, অর্থাৎ সবগুলা প্রশ্নেই তো ওরা শুরু থেকে বলে, এটা একটু শেষ থেকে বলছে যে এম এর 8%-এর মান যদি পির 4%-এর সমান হয়, আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাহলে এম এর 20% সমান সমান পির কত পার্সেন্ট হবে? নেক্সট, দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ ডব্লিউ ইজ 10% লেস দেন এক্স অ্যান্ড ওয়াই ইজ 30% লেস দেন জেড, দেন ডব্লিউ ওয়াই ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন এক্স জেড। বলতেছে যে ডব্লিউ যদি এক্স এর চেয়ে 10% ছোট হয় এবং ওয়াই যদি জেটের চেয়ে 30% ছোট হয়, তাহলে ডব্লিউ ওয়াই ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন এক্স জেড। তাহলে ডব্লিউ ওয়াই এক্স জেটের চেয়ে শতকরা কত ছোট? ডব্লিউ ওয়াই এক্স জেটের চেয়ে শতকরা কত ছোট হবে এটা জিজ্ঞাসা করছে। জাস্ট আমরা যদি এভাবে চিন্তা করি যে ডব্লিউ এক্স এর চেয়ে 10% ছোট হবে, খেয়াল করেন আমি ক্লাসের শুরুতেই বলছি যে পার্সেন্টেজে সব কিছুই 100 থেকে হিসাব শুরু, 100 থেকে কমবে, 100 থেকেই বাড়বে, অর্থাৎ যা কিছু হবে এখানে 100 থেকেই হবে। ঠিক আছে, 100 থেকে হবে। এখানে যেহেতু বলতেছে যে ডব্লিউ ইজ 10% লেস দেন এক্স, ডব্লিউ এক্স এর চেয়ে 10% ছোট, অর্থাৎ 10 ছোট। তো আমরা তো জানি না এক্স এর মান কত। সো যেহেতু আমরা জানি না যে এক্স এর মান কত, সো আমরা এটাকে ধরে নিব যে ভাই এক্স এর মান হচ্ছে আমার 100। তাহলে ডব্লিউ যদি 10% ছোট হয়, অর্থাৎ 10 ছোট হয়, তাহলে ডব্লিউ কত হবে? 90 হবে। এরপরে বলতেছে যে ওয়াই ইজ 30% লেস দেন জেড, ওয়াই হবে জেটের চেয়ে 30% ছোট। আমি এইবারও জানি না যে জেটের মান কত। সো আমি যদি ধরে নিই যে জেটের মান হচ্ছে 100, ঠিক আছে, তাহলে 100-র চেয়ে 30% ছোট হইলে কত হবে? 70 হবে। এরপর আমাদেরকে বলতেছে যে ডব্লিউ ওয়াই, তাহলে এখান থেকে আমরা ডব্লিউ ওয়াই আর এক্স জেটের মানটা বের করতে পারি। ডব্লিউ এর মান কত? 7×9 = 63 আর দুইটা শূন্য। এক্স জেড গুণ করলে কত হবে? 100 গুণ করলে 10,000 হয়ে যাবে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এই ডব্লিউ ওয়াইটা এক্স জেটের চেয়ে কত পার্সেন্ট ছোট? তাহলে এক্স জেট আমার কত? এই যে 10,000, এই 10,000-এর চেয়ে 6,300, এই দুইটার পার্থক্য কত, অর্থাৎ কত ছোট? আপনি বলবেন যে ভাইয়া 3700 ছোট। তো 10,000-এর সাপেক্ষে যে 3700 ছোট হইল, এটা কত পার্সেন্টের, মানে কত পার্সেন্ট ছোট হচ্ছে এটা বের করতে হবে। 2 শূন্য কেটে দেন, এই দুই শূন্য কেটে দেন, থাকে শুধু 37 থাকে, তার মানে 37% ছোট হবে। ঠিক আছে, 37 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
খুব বেশি দিন পড়ানো যাবে না, বুঝতে পারছেন? মোটামুটি আর 2 থেকে 2.5 বছর পড়াবো, এরপরে পড়ানোটা বন্ধ করে দিব। কারণ এই পড়ানোর জন্য, এই পড়ানো জিনিসটা শরীরের উপরে খুব ইফেক্ট পড়তেছে। আমি নিজেও কয়েকদিন আগে খুব অসুস্থ ছিলাম, এখনও যে পুরোপুরি ফিট তা না, বাট ক্লাস নেওয়ার মতো সুস্থ আছে, এই জন্য ক্লাস নিচ্ছি। সো দ্রুত চাকরি বাকরি নিয়ে ফেলেন। 19 নম্বরে চলে যান। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে ইফ ইট ইজ 250 মাইলস ফ্রম ঢাকা টু দিনাজপুর and 120 miles from Dhaka to Pabna, what percentage of the distance from Dhaka to Dinajpur is the distance from Dhaka to Pabna? এখানে বলা হচ্ছে যে যদি ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব 250 মাইল হয় এবং ঢাকা থেকে পাবনার দূরত্ব যদি 120 মাইল হয়, তাহলে ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব, ঢাকা থেকে কি বলছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু দিনাজপুর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু পাবনা। ওকে ফাইন। তাহলে ঢাকা থেকে দিনাজপুরের দূরত্বের সাপেক্ষে ঢাকা থেকে পাবনার দূরত্বটা কত পার্সেন্টের সমান বের করেন। কিছুক্ষণ আগে দেখাইছি যে অফ যার সাথে যুক্ত থাকবে তার অবস্থান ফ্র্যাকশনের নিচে, ইজ যার সাথে থাকবে তার অবস্থান ফ্র্যাকশনের ওপরে। সো এখানে ইজকে আপনি বলবেন যে ভাই অফ হচ্ছে ঢাকা টু দিনাজপুর, অফ হচ্ছে ঢাকা টু দিনাজপুর, তো ঢাকা টু দিনাজপুর কত, এই যে 250। ইজকে, ইজ হচ্ছে ঢাকা টু পাবনা, ঢাকা টু পাবনা কত, এই যে 120। সো এই যে 250-র সাপেক্ষে 120, এটা কত পার্সেন্টের সমান এটা জিজ্ঞাসা করছে। 0 0 কেটে দেন, 25 এটার ভিতরে 4 বার যাবে, 4 আর 12 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 48%। 48% will be the right answer. কি ভুল করলাম? পরেরটাতে চলে যান। 20 নম্বর বলেন 20-এর উত্তর কত, দেন পরীক্ষা দেন। 20-এর উত্তর কত বলেন। An employee's annual salary was increased টাকা 15,000. If her new annual salary now equal to টাকা 90,000, what was the percent increase? একজন মানুষের বেতন 15,000 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমানে তার বেতন যদি 90,000 টাকা হয়, তাহলে ওই মানুষটার বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে বলেন, উত্তর কত? একজন মানুষের বেতন 15,000 টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে 90,000 টাকা হলে ওই মানুষটার বেতন শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাইল? 4 জন বলছে 20%, একজন বলছে 33.33%, আর কেউ? আরো 3 জন বলতেছে 20%। দেখেন আমরা ধরেই নিচ্ছি যে ওই মানুষটা, জাস্ট বোঝানোর জন্য আমরা ধরে নিচ্ছি যে ওই মানুষটার বেতন ছিল এক্স টাকা,
ওই মানুষটার বেতন ছিল কত, এক্স টাকা। তো এই এক্স এর সাথে যখন আমি বেতনটা আরো 15,000 বৃদ্ধি করে দিছি, তখন বলতেছে যে বেতনটা কত হয়ে যাবে, এই যে 90,000 টাকা হয়ে যাবে, 90,000 টাকা হয়ে যাবে। তাহলে শুরুতে ছিল এক্স টাকা, 15,000 টাকা বাড়ানোর পরে 90,000 হয়েছে। তাহলে শুরুতে কত টাকা ছিল, অর্থাৎ এই এক্স এর ভ্যালু কত? আপনি বলবেন যে ভাইয়া 90 থেকে 15,000 বাদ দেন, তাহলে আপনি শুরুর বেতন পাবেন 75,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে ভাই, এই যে 75,000 টাকা বেতন তার ছিল, এইটার ওপরেই তার 15,000 টাকা বেতন বৃদ্ধি পাইছে। তাহলে এটা শতকরায় কত বৃদ্ধি পাইলো? 15 এটার ভিতরে যাবে 5 বার, 5 এটার ভিতরে যাবে 20 বার। তার মানে ওই মানুষটার বেতন 20% বৃদ্ধি পাইছে, তাই না? 20% হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 21 নম্বর। দেখেন 21 নম্বর পারেন কিনা, 21 নম্বর পারবেন? দেখেন তো। প্রশ্নগুলো কিন্তু সহজ, এই সহজ প্রশ্নগুলো পরীক্ষায় আসলে ভুল করা যাবে না, ভুল করলেই সমস্যা। এবং আজকে বলা চলে যে আমরা কোনো কঠিন প্রশ্নই করলাম না, যদিও তেমন কোনো কঠিন প্রশ্ন নাইও, তারপরেও ধরে নেন যে আমরা একটু বেসিক আলাপ আলোচনা করলাম আজকে, আর কিছুই না। আসেন, 21-এ কি বলতেছে, যে টু নাম্বারস are less than a third number by 30% and 37% respectively. How much percent is the second number less than the first? বলতেছে যে দুইটা সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% ছোট বা কম। ঠিক আছে, তৃতীয় একটা সংখ্যা আছে যেটার থেকে প্রথম সংখ্যা 30% কম এবং দ্বিতীয় সংখ্যাটা 37% কম। আমাকে জিজ্ঞাসা করছে যে হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট। তাহলে প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটা শতকরা কত কম, প্রথম সংখ্যার চেয়ে দ্বিতীয় সংখ্যাটা শতকরা কত কম। দেখেন এই যে থার্ড নাম্বার, থার্ড নাম্বার এটা আমরা জানি না যে থার্ড নাম্বারটা কত। সো আমরা যদি ধরে নেই যেখানে থার্ড নাম্বারটা হচ্ছে আমার 100, থার্ড নাম্বারটা আমার কত, 100। তাহলে থার্ড নাম্বার যদি 100 হয়, তাহলে প্রথম নাম্বারটা কত ছোট হবে? বলতেছে যে প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার থেকে 30% ছোট। তাহলে 100 থেকে 30 ছোট হলে প্রথম সংখ্যাটা কত হবে, 70 হবে। এখন আসেন দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা কত হবে? বলতেছে যে দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার চেয়ে 37% ছোট হবে। তাহলে 100-র চেয়ে 37 ছোট বা কম হলে সেটা কত হয়ে যায়, 63 হয়ে যায়। এখন আমাকে জিজ্ঞাসা করছে যে তাহলে এই দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার চেয়ে শতকরা কত ছোট। সো আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যার চেয়ে দ্বিতীয় সংখ্যাটা 7 ছোট। তাহলে 70-এর সাপেক্ষে এই যে, অর্থাৎ প্রথম সংখ্যা 70, এইটার সাপেক্ষে দ্বিতীয় সংখ্যাটা হবে হচ্ছে 7 ছোট। তাহলে এটা পার্সেন্টেজে কত, 7, এটার ভিতরে 10 বার, 0 0 কেটে দেন, তাহলে উত্তর হচ্ছে 10% ছোট হবে। ঠিক আছে, 10% উইল বি দ্য রাইট অ্যান্সার।
লাস্ট ম্যাথ 22 নম্বর। আর আছে নাকি এখানে? আর নাই, এটা 22 নম্বরই শেষ আমাদের। দেখেন 22 কি বলা হচ্ছে যে ইন অ্যান এক্সামিনেশন এ গট 10% মার্কস লেস দেন বি। একটা পরীক্ষায় এ বির চেয়ে 10% কম নম্বর পাবে। বি গট 25% মার্কস মোর দেন সি। বি সির চেয়ে 25% নম্বর বেশি পাবে। সি গট 20% মার্কস লেস দেন ডি। সি ডির চেয়ে 20% নম্বর কম পাবে। ইফ এ গট 360 মার্কস আউট অফ 500, এ যদি 500 নম্বরের মধ্যে 360 নম্বর পায়, দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড বাই ডি ওয়াজ। তাহলে ডি কত পার্সেন্ট নম্বর পেয়েছিল বের করেন। এ 500 নম্বরের মধ্যে যদি 360 নম্বর পায়, তাহলে ডি কত পার্সেন্ট নম্বর পেয়েছিল এটা বের করতে হবে। দেখেন আমরা এই যে আগে 21টা ম্যাথ করে আসলাম, প্রত্যেকটা ম্যাথ আমরা শুরু থেকে করা শুরু করছি, শেষে এসে থামছি। মানে শুরু থেকে চিন্তা করে 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 শেষে এসে থামছি। কিছু কিছু ম্যাথ থাকবে যেমন এই 22 নাম্বার টাইপের মতো ম্যাথগুলো, এই ম্যাথগুলো শেষ থেকে শুরু করতে হয়, মানে শেষ থেকে চিন্তা করে করে প্রথম দিকে যাইতে হয়। ঠিক আছে? আপনি বলতে পারেন যে ভাই প্রথম থেকেও চিন্তা করা যে যায়, হ্যাঁ প্রথম থেকেও চিন্তা করা যাবে। প্রথম থেকে চিন্তা করা এটা কোনো বিষয়ের মধ্যেই পড়ে না। ঠিক আছে? প্রথম থেকে চিন্তা করলেও আপনি ম্যাথ সমাধান করতে পারবেন, কিন্তু ম্যাথটা জটিল হবে, বড় হবে। আর আমার আপনাদেরকে পড়ানোর উদ্দেশ্যই হচ্ছে যে আপনাকে সহজ রাস্তা চেনানো, সবচেয়ে সহজ রাস্তা আপনাকে চেনানো। ঠিক আছে? রাস্তা সবাই দেখায় দিবে, বাট সহজ রাস্তা সবাই দেখাবে না। সো আমি সেই কাজটা করব। এখানে চারজন মানুষ আছে, একজন হচ্ছে ডি, একজন হচ্ছে সি, একজন হচ্ছে বি, একজন হচ্ছে এ। ঠিক আছে? এখান থেকে শুরু করব, এখানে আস্তে আস্তে ম্যাথ শেষ হয়ে যাবে। দেখেন আমি জানি না ডি কত নাম্বার পায়, আমি শুধু এটা জানি যে ডি যা পাবে সি তার চেয়ে 20 নম্বর কম, 20% নম্বর কম পাবে। কি বললাম? ডি যাই পাক না কেন, সি পাবে তার চেয়ে 20% কম নম্বর। তো আমি যদি ধরেই নেই যে ডি এখানে 100% নম্বর পায়, তাহলে সি কত পাবে? 20% কম। তাহলে 120% কম মানে কি? 80% নম্বর পাবে। ওকে ফাইন। তারপরে বলতেছে যে বি গট 25% মার্কস মোর দেন সি। সি যা পাইছে বি পাবে তার চেয়ে 25% বেশি নম্বর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি পাইছে 80, এইটার চেয়েও যদি 25% বেশি নম্বর বি পায়, তাহলে বি পাবে কত? 25% মানে হচ্ছে 1/4। তাহলে এখানে কত আসে? 80 আর 20-এ কত? 100% চলে আসে। অর্থাৎ সি যদি 80% পায়, তাহলে বি পাবে 25% বেশি। সো 80-র 25% মানে হচ্ছে এই যে 100%। তার মানে বি 100% নাম্বার পাবে। তারপরে বলতেছে যে এ গট 10% মার্কস লেস দেন বি। এ বির চেয়ে 10% কম নম্বর পাবে। তাহলে বি যদি 100% পায়, তাহলে এ 10% কমে কত পাবে? 90% নম্বর পাবে। তাহলে আমাদের এখানে এর যেটা নাম্বার 90%, 90%, প্রশ্নে বলতেছে যে এ নম্বর পাইছে কত? 360। অর্থাৎ যেইটা পার্সেন্টেজে আমার 90%, প্রশ্নে সেটা কত? 360 বলতেছে। আমাকে বের করতে হবে যে ডির প্রাপ্ত নম্বর এর শতকরাটা কত। তাহলে এই যে 100%-এর মানটা কত, এটা আমার বের করা লাগবে। সো আমরা তো জানি যে 90%-এর মান যদি 360 হয়, তাহলে এই যে 100%, এটার মান কত হবে? 360 গুণন হচ্ছে 100 ডিভাইডেড 90। এখানে 4 বার, 4 1 কত? 400। তার মানে এখানে ডির প্রাপ্ত নম্বরটা কত হবে ভাই? আপনি বলবেন যে ভাইয়া ডির প্রাপ্ত নম্বর হচ্ছে 400, বাট এইটা কিন্তু উত্তর না। আমাকে উত্তর বের করতে হবে যে ডি কত পার্সেন্ট নম্বর পাইছে, কত পার্সেন্ট। তাহলে টোটাল পরীক্ষা হয়েছে 500 নম্বরের মধ্যে। ঠিক আছে? টোটাল পরীক্ষা আমার হয়েছে কত? 500 নম্বরের মধ্যে, যার ভিতরে ডি পাইলো কত? 400 নম্বর। তো 500-র মধ্যে 400 নম্বর পাওয়া মানে কি? কত পার্সেন্ট নম্বর পাওয়া? 2 শূন্য 2 শূন্য কেটে দেন, 5 এখানে 20 বার যাবে, 20 আর 4 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাবো কত? 80%। তার মানে ডি এই পরীক্ষাতে কত পার্সেন্ট নম্বর পাবে? 80% নম্বর পাবে, বা 80% নম্বর পাবে।
ওকে, এইটাই হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস, যেটার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলেন। ঠিক আছে, আমাকে একটু সময় দিবেন। সেটা হচ্ছে যে আজকে আমাদের ক্লাস 10টায় হলো না, 10টায়। বাট আপনারা একটু দোয়া করবেন যাতে আমি যেন অসুস্থ না হয়ে যাই। ঠিক আছে, আমি যেন আল্লাহ আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার সব কিছু যেন ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের ক্লাসে কোনো সমস্যা হবে না। আল্লাহ যেন আমার সব কিছু ঠিকঠাক রাখে এ বছরটা, আমি আল্লাহর কাছে এটাই চাওয়া। আপনারাও একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি, শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। ঠিক আছে, তাহলে 35টা ক্লাস কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না, যেহেতু আমার ক্লাসগুলো সপ্তাহে 3 দিন করে আছে। ঠিক আছে, আজকে শুধুমাত্র আমি রাত 10টায় ক্লাস নিলাম, কারণ আজকে আমার সন্ধ্যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সো এই জন্য আমি সন্ধ্যায় নিতে পারি নাই। আমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ আমার ম্যাথের শিডিউল ফিক্সড। ম্যাথের শিডিউল এলোমেলো হবে না। শনিবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যা 7:30 থেকে ক্লাস শুরু হবে। সো আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবার বুধবারে হবে সন্ধ্যা 7:30 থেকে। ঠিক আছে, আমার ম্যাথের ক্লাসের রুটিন আমি বলতে পারি যে ম্যাথের ক্লাসের রুটিন এটাই থাকবে। ম্যাথ ক্লাসের রুটিন এটাই থাকবে, শনিবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যা 7:30। ঠিক আছে, শনি, মঙ্গল, বুধ সন্ধ্যা 7:30। ওকে। আর আমি প্রথম দিনে বলছি যে অনেক সীমাবদ্ধতা থাকে, আমাদেরও অনেক ঝামেলা থাকে। তো কোনো সপ্তাহে যদি কোনো ক্লাস মিস যায়, আপনারা হাইপার হয়ে যাবেন না। ঠিক আছে, আপনারা অল্পতেই অনেক বেশি হাইপার হয়ে যান। হাইপার হওয়ার কোনো কিছু নাই। এডির এখনো সার্কুলার দেয় নাই। এডির সার্কুলার যদি সামনের মাসেও দেয় বা এই মাসেও দেয়, এডির পরীক্ষা হইতে হইতে এই বছরের নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে। তো আমাদের হাতে প্রচুর সময় আছে, এতদিন সময় লাগবে না। আমাকে 3 মাস, আল্লাহ যদি আমাকে মোটামুটি 3 মাস ভালো রাখে, আমি 3 মাসের মধ্যে আমার ম্যাথের সমস্ত ক্লাস শেষ করাই দিব। ঠিক আছে, সো হাইপার হওয়া যাবে না কোনো কিছুতে। একদম কুল থাকেন, পড়াশোনা করেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। আমরা আরও 2টা ক্লাস করব ম্যাথের, মানে পার্সেন্টেজের অধ্যায়ের উপরে। সো এই 2টা ক্লাস করলে পার্সেন্টেজ জিনিসটা আপনাদের কাছে একদম ডাল ভাত মনে হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।